তুষি জ্ঞান হারিয়েছে। স্বার্থ কোনো রকম চোখের পলকে ফ্রেশ হয়ে এলো। এত দ্রুত তার গতি, যেন উড়ে উড়ে আসা। ততক্ষণে তুষির কাপড় পাল্টে দিয়েছেন রেহনুমা। স্বার্থ ইউনিফর্ম বিনে ছুঁড়ে ফেলেই এসে রেহনুমাকে বলল, ওঠো তো। ভদ্রমহিলা মেয়ের মাথার কাছ থেকে উঠে দাঁড়াতেই স্বার্থ বসলো সেখানে। স্ত্রীর নরম চুলে হাত বুলিয়ে ডাকলো, তুষি, এই শুনছো? এই চোর, আমি এসেছি তো, ওঠো। রেহনুমা ভারী চিন্তিত হয়ে বললেন, মেয়েটা এরকম জ্ঞান কেন হারালো? নাজমা আপা তো বলেছিলেন চিন্তার কিছু নেই। ঘাড় ঘুরিয়ে চাইলো স্বার্থ। কপাল গুছিয়ে বলল, নাজমা আন্টি এসেছিলেন, হ্যাঁ। ওই, ও কথা টেনে নেয়। মানে কি, তুষি কখন থেকে অসুস্থ? এই তো আবার কথা টানলো। বাড়িতে এত লোক থাকতেও অসুস্থ হলো কি করে? আমার বইয়ের এই অবস্থা হয় কি করে ছোট মা? 5টা দিন বাইরে ছিলাম, তাতেই চোখের নিচে কালি, চেহারা দেবে গেছে। করেছো কি তোমরা? ওর খেয়াল রাখতে পারোনি? তনিমা তেল গরম করেই ভেতরে এসেছেন। কথাটা শুনতে পেয়ে বললেন, ওরে বাবা, এমন করছিস কেন? আমরা তো দেখেই রেখেছিলাম, ও তো অসুস্থ অন্য কার। স্বার্থ বলতে দিল না, ফের কথা কেড়ে বলল, মা অজুহাত দিও না। তোমার ওর কি খেয়াল রেখেছো? তোমরা ওর কি খেয়াল রেখেছো সেটা ওর মুখ দেখে বোঝা যাচ্ছে। আমি সুস্থ বউ রেখে গিয়েছিলাম, অসুস্থ বানিয়েছো। রেনুমা হা করে বললেন, আমরা অসুস্থ বানিয়েছি? তারপর জায়ের সাথে একবার মুখ দেখাদেখি করে বললেন, আমরা আবার কি করলাম? স্বার্থ চটে বলল, আবার জিজ্ঞেস করছো? তোমরা না করলে কারা করেছে? কার জন্য ও অসুস্থ হয়েছে? দুই মা আবার দুজনের মুখ দেখলেন। এখন মা না হলে একটা কথা বলতেন উত্তরে। কার জন্য যে অসুস্থ তুষি দিতেন জবাবটা। শুধু ছেলে বলে পারলেন না। স্বার্থ রেগে রেগে বলল, আমার কিন্তু মেজাজ খারাপ হচ্ছে, অস্থির লাগছে মা। হাসপাতালে নিতে চাইছিলাম, দিচ্ছ না। জ্ঞানও ফিরছে না। আমি কি ওকে এভাবে দেখবো বলে সব ফেলে এসেছি? ক্রিমিনাল গুলোকে কোনো রকমে জিপে ভরে দিয়ে বাইক ঘুরিয়ে বাড়ি এসেছি এজন্য? তনিমা বলতে গেলেন, স্বার্থ তুষিত মা। মা কথা বলো না, আগে আমার বইয়ের জ্ঞান ফিরাও। কি এনেছো, লাগাও ওটা। তনিমা শ্বাস ফেলে তুষির কোমরের কাছে বসলেন। গরম তেল হাতের তালুতে ঘষতে শুরু করার মাঝে রেহনুমা রয়ে শুয়ে বললেন, তুই কি একটু কফি খাবি স্বার্থ? স্বার্থ ভয়ানক চটে বলল, তুমি কি তুষির সৎ মা? ওমা, কেন? মেয়ে এভাবে পড়ে আছে আর তুমি কফির কথা বলছো? আশ্চর্য। রেহনুমা মিনমিন করে বললেন, সরি বাবা। তনিমা নিচের দিকে চেয়ে ঠোঁট চিপে হাসলেন। স্বার্থর চোখে পড়লো সেটা। এবার মায়ের উপর খেপলো সে, চেঁচিয়ে বলল, বাড়ির সবার কি একসাথে মাথা খারাপ হয়ে গেছে? আমার বউ অসুস্থতা নিয়ে কারো কোনো চিন্তা নেই, একজন কফি খাওয়াচ্ছে, আরেকজন হাসছে। তনিমা নিষ্পাপ গলায় বললেন, আমি কই হাসলাম? স্বার্থ ভুরু কুচকে চোখ মুখ পাথর করে বসে রইল। হাতটা তখনও তুষির চুলের ভাঁজে একই রকম বুলাচ্ছে। রেহনুমা জিভে ঠোঁট ভিজিয়ে ডাকলো, স্বার্থ শোন না, একটা খুশির খবর আছে। ও খ্যাক করে বলল, শুনবো না আমি, ফর গড সেক। তোমরা হয় নিজেদের কাজ করো, না হলে এখান থেকে যাও। কথার শেষেই ওর ফোন বাজলো। চশচক শব্দ করলো স্বার্থ। ধরবে না ভাবলে রেহনুমা দাঁড়িয়ে থাকায় স্ক্রিনে দেখলো শরীফ। অগত্যা উঠে এলো স্বার্থ। টেবিল থেকে ফোন কানে ধরতে শরীফ হড়বড়িয়ে বললেন, স্যার ঝামেলা হয়ে গেছে, একটু তাড়াতাড়ি আসলে ভালো হয়, প্লিজ স্যার। ও বলল, আচ্ছা ঘন্টাখানেক পরে বের হচ্ছি। না স্যার, এক্ষুনি লাগবে, প্লিজ স্যার। স্বার্থ ভাবলো কেউ পালিয়েছে কিংবা কোনো বাঘাতে তুলে এসেছে কিনা গ্যাংয়ের পক্ষ নিয়ে। আবার তুষির এই অবস্থা, ফেলে যেতেও ইচ্ছে করছে না। এক পল দোটানা নিয়ে স্ত্রীর মলিন মুখটায় দেখলো। 5 দিনে কি অবস্থা! মেয়েটা কি ওকে বেশি মিস করেছে? সেও তো করেছে, প্রতি প্রহর প্রতি মুহূর্ত। ফিরে এসে সব বিরহ আজ সব পুষিয়ে দেবে না হয়, কিন্তু তার আগে চোখটা তো মেলুক, একবার দেখুক ওকে, বলুক কিছু। স্বার্থকে থম ধরে তুষির দিকে চেয়ে থাকতে দেখে রেহনুমা আগ বাড়িয়ে বলেন, কাজ পড়লে যা সাধ্য, তুষিকে নিয়ে চিন্তা করিস না, আমরা আছি তো। স্বার্থ স্পষ্ট গলায় বিড়বিড় করলো, সেটাই তো বেশি চিন্তার। কি আছো উদাহরণ তো দেখলাম। রেহনুমা বাচ্চাদের মতো ঠোঁট উল্টে জায়ের দিকে চাইলেন। তনিমা হাসি আটকাতে বারবার ঠোঁট চিপে এদিক ওদিক দেখছেন। স্বার্থ ফোনটা রেখে কাবার্ডের দিকে এগিয়ে যায়। ব্যস্ত গলায় বলে, বাধ্য হয়ে যাচ্ছি, কথায় কাজে মিল থাকে যেন। দেখো ওকে, আমি যাবো আর আসবো। তারপর কালো ট্রাউজারের উপর কালো শার্ট জড়িয়েই ছুটলো চাবি তুলে। রেহনুমা আক্ষেপ করে বলেন, যা, আসল কথাই বলতে পারলাম না। সমুদ্রের পাড়ে তখন গোধূলি, সন্ধে ঘনিয়ে আসার জোগাড়। অথচ পাটায় আর ঝলমলে ব্যস্ত শহরের এক ফোঁটা ভাটা পড়েনি কিছু। উল্টো চারদিক আরো রঙিন হয়ে উঠল। লক্ষ লক্ষ তারার ভিড়ে উড়ে যেতে শুরু করলো হাজার খানিক ফানুষ। বিচের পাড়ে মানুষদের হাঁটাহাঁটি বাড়ছিল। সমুদ্রের ঢেউ উত্তাল গতিতে ছুটে এসে লুটিয়ে পড়ছে পায়ের তলায়। ইউসার সামনে থেকে কোনো দিন সমুদ্র দেখেনি, তাই খুব বিস্ময় আর অভিভূতি নিয়ে চেয়ে রইল ওই নীলাভ জলরাশির পানে। কি স্বচ্ছ জল,
কি সুন্দর! প্রচন্ড বাতাস এখানে ইউষার গলার স্কার্ফ উড়ে উড়ে যাচ্ছে, পরনের লম্বা ফ্রকটা উঠে আসছে হাঁটু। ও বারবার টেনে টুনে ঠিক করছিল দেখে অয়ন বলল, এত টানিস না, উড়ে যাচ্ছে তো, কেউ তাকাবে না, এখানে এত সময় নেই। আর একটু উঠলে কি হবে? ওদিকে দেখ। ভুরু দিয়ে দেখানো দিকটায় তাকালো ঈশা। কয়েকজন ফরেনার মেয়ে পর্যটকদের গ্যাং চাদর বিছিয়ে বসেছে বালির উপর, সবার পরনে ছোট ছোট জামা, বুক পিঠ পা দেখা যাচ্ছে। অয়ন বিড়বিড় করে বলল, ওদের 10 জনের গায়ে যা তোর একার গায়ে তাই, উড়ে গেলে ওদের মতো লাগবে না? ঈশা হতভম্ব হয়ে বলল, তুমি এমন কথাও জানো? বেশি বোল্ড হয়ে গেছে। আগে তো শুনিনি, আগে তো বিয়ে টিয়ে হয়নি, বিয়ের পর কেমন যেন পাল্টে যাচ্ছি। ইউসার এই কথায় লজ্জা লাগলো, কানের পিঠে চুলটা গুজলো চিবুক নুয়ে। দৃশ্যটুকু অয়নের কাছে আহামরি সুন্দর লাগে আজ। চেয়ে রয় শান্ত সূক্ষ্ম নজর মিশিয়ে। প্যান্টের পকেটে ঢোকানো হাতের পাশ ফিরিয়ে বলে, হাঁটি চল। ইউসার বিভ্রান্ত হয়ে চেয়ে থাকে। অয়ন ভাই কি বাহুতে বাহু গলিয়ে হাঁটার কথা বলছে? মেয়েটার এই প্রকট বিভ্রমের ডোবা চাউনি দেখে অয়ন তাড়া দিয়ে বলল, কি ধর। ইউসা খুব ব্যস্তভাবে হাতটা ঢুকিয়ে দিল ওর বাহুতে, যেন এই সুযোগ তার কাছে আসা বহু কাঙ্ক্ষিত, প্রতীক্ষিত। অয়ন হাঁটা শুরু করলো। ইউসা চেয়ে চেয়ে দেখেছিল বিচের পাড়ের বসা এক একটা দোকান, বারবিকিউ আর ভাজাভুজির ফ্যানে চেয়ে গা গুলিয়ে উঠলো ওর। অমনি মুখ কুচকে বলল, অয়ন ভাই আমি। অয়ন আটকে দেয়, আবার ভাই? তুমি তো এতক্ষণ তুই তুই করে বললে, আমি যা করব তুইও তাই করবি? ঈশা আশ্চর্য হয়ে বলল, এত তাড়াতাড়ি মুভ করো কিভাবে? এর চেয়েও তাড়াতাড়ি তোকে বিয়ে করেছিলাম। ঈশার ঠোঁট দুটো ফোলালো, কথাটা শুনলেই না। কি? এখানে সবাই কি সব খাচ্ছে, আমি কিন্তু রাতে ভর্তা আর ডাল খাবো। অয়ন দাঁড়িয়ে গেল, কি? ঈশা, এটা ব্যাংকক, ভর্তা তো আমি পকেটে করে আনিনি, পাবো কোথায়? খুঁজলে নিশ্চয়ই পাবে। কে খুঁজবে? তুমি। আমার আর কাজ নেই? ছি, বউয়ের জন্য এইটুকু পারবে না? বউ আমার জন্য কি পারবে? বলো তো, সমুদ্রে ঝাঁপ দিই? দে। ইউষার হাতটা আলগা হলো অয়নের বাহুর ভেতর থেকে। অয়ন বলল, কি যা? ইউষা নাক ফুলিয়ে হাঁটা ধরল, সত্যি যেন এক্ষুনি এক ঝটকায় সমুদ্রের মধ্যে ফেলে দিবে নিজেকে। দুপা হাঁটতে অয়ন হেসে হাতটা টেনে ধরলো। ইউষা কপারটা দেখিয়ে বলল, কি? হাত ধরছো কেন? যাই। অয়নের চোখে মুখে দুষ্টুমি, জিজ্ঞেস করলো, স্মুদি খাবি? মাথা ঠান্ডা হবে। ইউসা থমসমের চেহারা আরেক দিক ফিরিয়ে রাখে। পাশ কাটানো হাওয়ায় মেয়েটার চুলুরে মুখ ঢেকে দেয়। অয়ন জিভে ঠোঁট ভেজা একটা বড় শ্বাস নিল, তারপর হাতটা বাড়িয়ে সেই চুল নিয়ে গুজে দিল কানে। অপ্রত্যাশিত হঠাৎই স্পর্শে ইউষার শরীর যেন কাঁপলো একচোট। টের পেল সে, ফিরল খুব অবাক হয়ে। অয়ন তাতে টলে না, স্বাভাবিক সাবলীল থেকে শুধায়, খাবে? ইউষার রাগ পড়ে গেল, বরং কোণঠায় সংকুচিত হয়ে এলো চোখ মুখ। অল্প ঘাড় নাড়াতেই আয়ন বলল, এখানেই থাকো, আসছি। মানুষটা দ্রুত পায়ে চলে যায়, অথচ ইউষার মুখখানি শুকিয়ে বসে একটু। অয়ন হুটহাট তুই থেকে তুমিতে চলে যায় কিভাবে? কারণ সে সর্বোচ্চ চেষ্টা করছে ইউষাকে মেনে নেওয়ার জন্য। জোর খাটাচ্ছে মনের উপর, মাথার উপর, নিজের উপর। ইউষা এই জোরাজুরি তো চায় না, মন থেকে ভালোবেসে আসুক না তুমিটুকুন। অয়ন ভাই এমন অস্বস্তি অস্বস্তি ভাব করে তুমি না বলে ভালোবেসে খুব মোলায়েম করে ডাকুক না ইউষাকে। ইউষা সাগরের ওপারে চেয়ে রইল। ঝাঁক বেঁধে উড়ে যাওয়া ফানুষগুলোকে দেখলো মলিন চোখে। হঠাৎ ভায়োলিনের সুর ভেসে এলো কানে, পাশ ফিরে চাইলো সে। অদূরে বসে থাকা সেই মেয়েদের আড্ডায় বসে বাজাচ্ছে একজন, পাশের জন গান গাইছে কোরিয়ান ভাষায়। এত মিষ্টি সুর! ইউষার অগ্নি ভায়োলিন খুব ভালো লাগে। নিঃশব্দে এগিয়ে গেল ও। কাউকে চেনে না, জানে না, আলাপ নেই, তাও এসে ভিড়ল ওদের পাশে। মনোযোগ দিয়ে গান শুনছিল ইউষা। হাততালিতে ভাঙলো সেটুকু। একজনের চোখ পড়লো ওর দিকে, অমনি বলল, হেই। ইউষা হাসলো, বলল, ক্যান আই সি ইট? অফকোর্স। একজন সরে জায়গা দিতেই চাদরে পা গুটিয়ে বসলো, হাত বাড়িয়ে বলল, আমি ইউষা, বাংলাদেশ থেকে এসেছি। বাকিরা হাত মেলায়, পরিচিত হয়। দক্ষিণ কোরিয়ায় ওরা পিকনিকে এসেছে। কথায় কথায় যখন শুনলো ইউষা হানিমুন এসেছে, খুব মজা নিতে শুরু করলো, বড়দের মতো মজা। একজন বলেই ফেললো, নতুন বিয়ে? কোথাও তো লাভ বাইট দেখছি না। এক একটা খোলামেলা কথা ইউষার লজ্জা পাওয়া উচিত ছিল বোধহয়, অথচ ভেতরটা কেন যেন ভীষণ ব্যথায় গুমড়ে উঠল ওর। স্বামীর আদর, ও তো তার মানেই জানে না। এটা তো নামে মাত্র হানিমুন, আদৌ কি ওসব আছে কপালে? অয়ন ভাই না কখনো তুষিকে ভুলবেন, আর না কখনো কাছে টানবেন ওকে, কিন্তু মুখে কখনো স্বীকার করবেন না। দেখাতে চাইবেন সব ভুলে গেছে, ভালো আছে ওকে নিয়ে, কিন্তু আদৌ তা হবে না ইউষা জানে। এটুকু বোঝেও। ইউষার উদাস চোখ ছিল ভায়োলিনের উপর, এমনি কারণ নেই।
একজন খেয়াল করতে এগিয়ে দিয়ে বলল, বাজাবে? নড়ে উঠল। বাড়িয়ে দেওয়া দোমানা করে নিল হাতে। কয়েকবার ইউটিউবে টিউটোরিয়াল দেখেছিল, এখন পারবে বাজাতে। দুটো অরেঞ্জ স্মুদি নিয়ে ফিরে আসতে আসতে অয়ন খেয়াল করলো ইউষা জায়গায় নেই। ঘাবড়ে গেল। অচেনা জায়গা, সামনে সমুদ্র। উদ্ভ্রান্তের ন্যায় অয়ন এদিক ওদিক চাইলো। তক্ষুনি চোখ পড়লো সুদূরে সেই মেয়েলি জটলায়। ইউষার হলদে ফ্রক আর স্কার্ফ দেখে পেছন থেকে চিনে ফেললো সে। ঠোঁট টেনে হাসলো অয়ন। ইউষা ছোট থেকে ভীষণ মিশুক, যেখানে যায় বন্ধু বানিয়ে নেয়। ততক্ষণে ভায়োলিন কাঁধে নিয়েছে মেয়েটা। অয়ন দুই ভুরু উচালো। ইউষা ভায়োলিন বাজাতে পারে, গিটারটায় না ও সেদিন শিখালো? অয়ন এগিয়ে আসতেই নেয়, লম্বা লম্বা পায়ের গতিতে দুজনের আর কিঞ্চিত দূরত্ব। সেই সময় ভায়োলিনের বুকে বো দিয়ে ঘষে ঘষে সুর তুলল মেয়েটা। মিষ্টি মেহের সুর ফুঁড়ে বেরিয়ে এলো কটা লাইন। कुछ तुम भी करो हो, कुछ हम भी सारे हैं। एक आसमान पर हम दो चांद अधूरे हैं। कम है जमीन भी, थोड़ी कम आसमां है। लगता अधूरी तुम बिन है জাহান হ্যাঁ। অয়নের পা দুটো ওখানেই থমকালো। এত মায়া, এত আবেগ আর এত অর্থপূর্ণ গান ঈর্ষা কেন ধরলো না বোঝার মতো ছোট সে নয়। বুকটা কাঁপলো অজান্তে, হয়তো কোনো হাহাকার বা ব্যর্থতায়। ঈর্ষার এক পাশের গাল দেখা যাচ্ছে। অয়ন গোধূলির ছোঁয়ায় স্পষ্ট দেখলো মেয়েটার চোখের কার্নিশ ছুঁয়ে বেয়ে আসা জল। এই জলে অভিযোগ অনেক, অনেক না পাওয়া, অনেক অভিমান, যার অভিশাপে অয়ন টালমাটাল হয়ে পড়ল খুব। আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারলো না, শুনতে পারলো না পুরো গান। সঙ্গে সঙ্গে উল্টো ঘুরে কোথাও একটা হেঁটে গেল সে। সার্থ ঘেমে একসা, কালো টি শার্ট ভিজে চুপচুপে, পরনের ট্রাউজার নেমে গেছে একটু, কপালের রং দপদপ করছে ভীষণ রাগে। একটা পোস্তর মুখ আর রক্তাভ চোখ নিয়ে সেল থেকে বাইরে আসার মাঝে একবার থেমেছে, পেছনে চাইলো। মেঝেতে তিনজন গোঙাচ্ছে ব্যথায়, এক একটার চোখ মুখ ফাটা কাটা এক এক জায়গায়। স্বার্থ ঝুঁকে বেরিয়ে আসতে শরীফ ঢোক গিললেন। লাঠিটা ফেটে ছেঁচে গেছে। সেদিকে এক পল দেখে স্বার্থ আবার ঘামত্ত হলুদ মুখ বয় দেখলেন তিনি। ভয়ে ভয়ে শুধালেন, কোনো কোনো সমস্যা হবে না তো স্যার? স্বার্থ এমন ভাবে চাইলো যেন এক্ষুনি গিলে খেয়ে ফেলবে। শরীফ মিনমিন করে বলল, ইয়ে মানে স্যার, রিমান্ডের অর্ডার ছাড়াই যা ঘা দিলেন, উঠে দাঁড়াতে পারলে হয়। আমার কাজ শেষ হয়নি, লাঠি ভেঙেছে তাই থেমেছি। পরপরই চিরবির করে ছেলের দিকে দেখলো। মেঝেতে লেপ্টে থেকে ছটফট করা একটার নাম সালেখ। সেটার দিকে দাঁত খিচিয়ে খিচিয়ে বলল, জানোয়ারের বাচ্চা, আমার কলার ধরেছে, আমার বাপ তুলে গালি দিয়েছে, ওকে আমি দোজক ঘুরিয়ে আনবো। ভাঙা লাঠিটা ছুঁড়ে ফেললো সে। লাঠি আরেকটা হাতে নিতেই শরীফের গলা শুকায়। থানায় আসামি কোর্টের অনুমতি ছাড়া আহত করার নিয়মের বাইরে। স্যার তো আগে সব ভুলে গেছেন। এখন এগুলো হেঁটে হেঁটে কোর্টে না তুলতে পারলে উপর থেকে চাপ আসবে না? এক পল পিছু ফিরে বাকি পুলিশদের দেখলেন তিনি, সব শুকনো মুখে চেয়ে, যার অর্থ স্বার্থ যা করছে তাদের বলার কিছু নেই। হঠাৎ ওর ফোন বাজলো। একজন এসে বলে, স্যার আপনার বাড়ি থেকে কল এসেছে, বলছে জরুরি। স্বার্থ থামলো এবার। তুষির কথায় মাথায় এলো চট করে। লাঠিটা অমনি নুরাইনের দিকে ছুড়ে দিয়ে বলল, কন্টিনিউ। নুরাইন খপ করে লাঠি ক্যাচ ধরে। গাট্টা গোট্টা দেহে বুক ফুলিয়ে ঢুকে যায় সেলে। শরীফ একটু কষ্ট পেলেন। তিনি ছিপছিপে দেখে স্যার মারতেও দিলেন না, নাকি ভরসা পেলেন না। নিজের আধিপত্য ধরে রাখতে নোরাইনের পেছনে এলেন তিনিও। স্বার্থ কেবিনে ঢুকলো, ঘাম মুছতে মুছতে পানির বোতল তুললো এক হাতে, অন্য হাতে ফোন কল যাচ্ছে দিদুনের নাম্বারে। তিনিই কল দিয়েছিলেন। রিসিভ করতে স্বার্থ সব্যস্ত শুধায়, হ্যালো তুষির, কি খবর? জয়নাব স্বভাব সুলভ ধীর সুস্থে বললেন, আশেপাশে চেয়ার আছে দাদু ভাই, বসো, একটু শ্বাস নাও, যা বলবো তাতে বসতে ভুলে যেতে পারো। স্বার্থ না বসলে ওর চোখ মুখ বসে গেল। কি হয়েছে দিদুন? আমার টুসি ঠিক আছে তো? তা আছে, কিন্তু তুমি ঠিক থাকবে না, আমি এটুকু বলতে পারি। টুসি ঠিক আছে, এর মানে দুনিয়া গোল্লায় যাক এখন। স্বার্থ স্বস্তি নিয়ে বসলো চেয়ারে। টিস্যু তুলে কপাল মুছতে মুছতে বলল, হয়েছেটা কি? হাতি ঘোড়া মেরেছে? মরেছে কারো? না মরেনি তবে। জয়নব ইচ্ছে করেই থামলেন এখানে, নাতির ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন যেন। বললেন চট করে, তুমি বাবা হচ্ছ দাদু ভাই? কপালের হাতটা থামলো স্বার্থর, থামলো তার চোখ জোড়া। উঠে দাঁড়িয়ে গেল তড়াক করে। জয়নব যেন বুঝে ফেললেন, হেসে বললেন, কি বসতে ভুলে গেলে তাহলে? নুরাইন বেধরম পেটাচ্ছে, সাথে যোগ দিয়েছেন সুমনও। শরীফ হাত দিয়ে দেখাচ্ছেন, ওখানে মারো, ওখানে মারো। তিনটে বাঘা লোক এমনি কুপোকাত মারে, আর বোধহয় জো নেই দাঁড়ান।
কেন যে স্বার্থর সাথে বেয়াদবি করতে গিয়েছিল, কেন যে গালি দিল, এই আফসোস মনে হয় না ওদের আর কোনো দিন যাবে। স্বার্থ তক্ষুনি কেবিন থেকে ছুটে বেরিয়ে এলো, অন্তদন্ত কিছুটা অস্থির অশান্তের মতো নার্ভাসনেস তার চেহারায়। ডাকলো এলোমেলো ভাবে, শশা শরীফ শরীফ। শরীফ সামনে হাজির হলেন ততস্থ। হ্যাঁ স্যার। স্বার্থ দুই বাহু ধরে ঘুরিয়ে ফেললো, বাচ্চাদের মতো স্বতঃস্ফূর্ত গলায় বলল, আই এম গোয়িং টু বি আর ড্যাড সুন শরীফ। আই এম গোয়িং টু বি আর ড্যাড। শরীফের সময় লাগলো বুঝতে। প্রত্যেকেই গোমরা মেজাজি পাথুরি এএসপি স্বার্থর হঠাৎ প্রফুল্লতায় ভরকে চেয়ে রইল। শরীফ ব্যাপারটা আয়ত্ত করতে লাফিয়ে উঠলেন আনন্দে। সত্যি স্যার, কংগ্রাচুলেশন স্যার, কংগ্রাচুলেশন। নেহাত থেকে প্রত্যেকে স্বার্থকে অভিনন্দন জানালো। সে চটপট মানিব্যাগ থেকে কিছু নোট বের করে শরীফের হাতে গুজে দিয়ে বলল, মিষ্টি আনাও সবাইকে দেবে। সেলের ভেতর থেকে আসামিরাও তাকিয়েছিল। যে গ্যাংটা ধরা পড়েছে আজ, তার মধ্যে তিনজন মার খাচ্ছিল। স্বার্থর চেঁচামেচিতে ব্যথা ভুলে ওরাও চেয়েছিল এদিকে। স্বার্থ ওদের দেখিয়ে বলল, এদেরকেও মিষ্টি দেবে, 2 মিনিট রেস্ট, তারপর আবার মারবে। আমি আসি। ওরা হা হয়ে গেল, ব্যাককলের মতো দেখলো একে অন্যকে। সালেখও বিড়বিড় করে বলল, ভাবলাম বাপ হওয়ার খুশিতে মারতে মানা করবে, শালা বাইঞ্চোদ পুলিশ। নুরাইন শুনতে পেয়ে কিরমিরিয়ে উঠল, কি কইলি? তারপর সালেখের মুখে কষিয়ে একটা ডজন লাঠির বাড়ি পড়লো। যন্ত্রণার তোড়ে ওদের চেঁচানোতে ভরলো সারা থানা। শরীফ মিষ্টি আনতে লোক পাঠালেন, মাঝে ফোনে খবর দিলেন স্ত্রীকেও। লাইনটা কাটতে কাটতে আফসোসও করলেন কিছু। স্বার্থ 3 মাস আগে বিয়ে করে বাবা হয়ে গেল, আর উনি হা। রাত অনেক, সবে খাবার শেষ করে হোটেলের রুফটপে ইউষাকে নিয়ে বসেছে অয়ন। রুফটপ সারা রাত জমজমাট থাকে। এটাই পাটার সিজন বলে হোটেলেও ঘুমায় না। একপাশে বার, মাঝে লেবেল স্ট্রেজ, যেখানে একজন গান গাইছে, এ পাশে ভায়োলিন ড্রাম বাজছে, সেই সাথে নির্মল বাতাস এসে ছুঁয়ে দিচ্ছে শরীর। ইউষার এত ভালো লাগছিল, আবার একটু একটু অস্বস্তি হচ্ছিল। এখানকার মেয়েগুলোকে দেখে, কি ছোট ছোট জামা কাপড় পরেছে, লজ্জাও লাগে না। সব তো দেখাই যাচ্ছে। কয়েকজনের ক্লিভেজের এমন বাজে অবস্থায় ইউষার ইচ্ছে করছিল গলা থেকে স্কার্ফ খুলে দিয়ে আসতে। আচ্ছা, অয়ন ভাই কি এসব মেয়েদের দেখেন, লক্ষ্য করেন? ও আর চোখে অয়নের দিকে চাইলো। মানুষটা স্টেজে সেই পুরুষ শিল্পীতে চেয়ে খুব মনোযোগ গানে। সামনে অসংখ্য মেয়েদের রেখেও স্বামীর চোখ এক পুরুষে আটকে। গর্বে হাতে চাঁদ পাওয়ার মতো আনন্দ হলো ইউষার। হাসলো মেয়েটা। তক্ষুনি গান শেষ, করতালি বাজে। কিছুক্ষণ বাদে সাথে দুজন লোক নিয়ে হোটেলের ম্যানেজার আসেন। হাসি খুশি মুখে দুহাত তুলে সবাইকে শান্ত হতে বোঝালে তালি বাজানো থামালো সকলে। ভদ্রলোক বৈদেশিক ভাষায় বললেন, এখানে আপনারা অলমোস্ট সবাই হানিমুন কাপল। আপনাদের হানিমুনের সময়টাকে আরো উপভোগ্য আর মজাদার করতে আমরা একটা গেমের আয়োজন করেছি। সবাই অংশ নেবেন নিশ্চয়ই। শতপুষ্ট লোকজন সবাই ইয়েস ইয়েস বলে শোরগোল তুলল। ভদ্রলোক বা হাতে একটা কাচের জার দেখিয়ে বললেন, এখানে চিরকুট আছে, প্রতিটাতে কিছু না কিছু লেখা। কাপালদের মধ্যে থেকে একজন করে তুলবেন, যা পড়বে তাকে সেটা করতে হবে। আর করতে না পারলে কিছু সুইট টেস্ট শাস্তি পেতে হবে, যা পরে দেখাবো। আরো একবার উচ্ছ্বাসে জায়গা ফেটে পড়ল। ইউসা বলল, বাহ, মজার খেলা তো, তাই না? অয়ন অন্যমনস্ক ছিল, নড়ে চড়ে বলল, হো হোম। ভদ্রলোক সবাইকে বিনয়ের সাথে স্টেজের কাছে ডাকলেন। চপল পায়ে গিয়ে ভিড়ল সকলে। ইউসা তাকালো অয়নের পানে, যাবে কিনা। মেয়েটার দৃষ্টিতে পরিষ্কার যেতে চায়, অয়ন তাই মানা করলো না। ঠোঁটে হাসি টেনে উঠে দাঁড়ালো। ইউসা খুব খুশি হয়ে সঙ্গ নিল তার। স্টেজের কাছে ইতিমধ্যে বড় জটলা বেঁধেছে, জুটি জুটি করে দাঁড়িয়েছে সবাই। ইউসা অয়নের বাহু ধরে দাঁড়ালো। প্রথমে এক নাইজেরিয়ান দম্পতিকে চিরকুট তুলতে বলা হলো। পুরুষ লোকটি তুলে ম্যানেজারের হাতে দিলেন। ভাঁজ মেলে তিনি পড়লেন, আর রোমান্টিক কাপল ড্যান্স ফর 2 মিনিট। সবাই হৈ হৈ করে হাততালি দিল। দুজন দুজনের দিকে চেয়ে মিষ্টি করে হাসলো। পুরুষ লোকটি হাত বাড়াতেই সেই হাত ধরলো মেয়েটা। সাউন্ড সিস্টেমে গান পরিবর্তন হলো। একটুখানি জায়গা ফাঁকা হতেই গলা কোমরের জড়িয়ে নাচলো দুজন। 3 মিনিট পর আবার আরেকজনের পালা আসে। এভাবে এক এক দম্পতি এক এক লেখা পায়। কারো এলো বেলুন দিয়ে ইউনিক ভাবে প্রপোজ করে দেখানো, কারো এলো স্ত্রীকে ডেডিকেট করে গান গেয়ে শোনানো, কারো পড়লো 1 সেকেন্ডে স্বামীর শার্টের সব বোতাম খুলতে হবে, কারো এলো প্রথম দেখা হওয়ার মুহূর্ত অভিনয়ের মাধ্যমে দেখানো, কারো হলো একে অন্যের দিকে 5 মিনিট চোখের পাতা না ফেলে তাকিয়ে থাকা। একটা সময় পালাইলো ইউসাদের।
ম্যানেজার যখন ওদের দুজন থেকে একজনকে ডাকলেন, ইউসব মুখ তুলে আস্তে করে বলল, তুমি যাও না। অয়ন মানা করলো না, এগিয়ে গেল। না ঘেটেই একটা কাগজ তুললো সে। ম্যানেজার নিলেন। ভাঁজ মেলতেই ঠোঁটের হাসিটা বেড়ে গেল তার। একটু চিৎকার করে বললেন, কিস ইজ আদার লিপস ফর 1 মিনিট। অয়ন হতভম্ব, স্তব্ধ, বাকরুদ্ধ ইউসব। রুপটপের রেশ বদলে গেল, হো বলে চেঁচিয়ে উঠলো সকলে। অথচ বজ্রের মতো চমকে থমকে দুজনের দিকে চেয়ে রইল ওরা। সারাটা পথ ছটফটিয়ে তাড়াহুড়ো করে ফিরে আসা স্বার্থ বাড়ির চৌকাঠ পেরোতে একটু ধীরজ হয়ে গেল। সদরের দরজাটা ঠা করে খোলা তখন। বসার ঘরে তুষিবাদে নারী মহল সকলেই আছেন। সেই সবার দৃষ্টি একসাথে ওর উপর এসে পড়ল। তারপর চেয়েই রইল তারা, যে দৃষ্টি দেখে মনে হলো আকাশ থেকে একটা অযাচিত বস্তু এসে টপকেছে। আর সেই বস্তু হলো স্বার্থ। অবশ্য ওর এর কারণটাও জানে। দুপুরবেলা বউ বমি করা নিয়ে ও যা হম্বিতম্বি করেছে, এখন ওরা নিশ্চয়ই মনে মনে হাসছেন খুব। স্বার্থর হলদে মুখটায় অস্বস্তির বিশদ গাঢ় চিহ্ন। সবাইকে একবার একবার দেখলো চুপচাপ, তবে কাউকে কিছু বলল না। চোখ নামিয়ে চুপ করে হাঁটা ধরল ঘরে। এক পা এগোতে তনিমা বললেন, ওমা চলে এলি? আম্মা না মাত্রই ফোন করেছিল, তুই এত তাড়াতাড়ি এলি কেন? স্বার্থ একটু থমকায়, কিছু না বলে আবার হাঁটা ধরে। মাও মজা নিচ্ছে এখন তার ঝটপট গতিতে দেখে। জয়নব বললেন, দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও দাদু ভাই। স্বার্থ দাঁড়িয়ে গেলে অস্বস্তি অস্বস্তি ভাব করে চাইলো ঘুরে। গোটা শক্ত চেহারায় এক প্রশস্ত জড়তা, কিন্তু বুঝতে দেবে না বলে খুব স্বাভাবিক থাকার প্রয়াস করে বলল, কিছু বলবে? অবশ্যই বলবো, কত কিছুই তো বলতে চাই, তোমারই সময় হয় না। হ্যাঁ, আমরাও যদি তুষির মতো হতাম তাহলে কতজন আমাদের জন্য কত কি করতো, তাই না হাসনা আপা? হাসনা দাদি জোরে জোরে মাথা নাড়লেন, কথার সাথে বড়সড় আকারে সহমত তিনি। বাকি দুজন মা হাসলেন ঠোঁট টিপে। স্বার্থ এদিক ওদিক চেয়ে বলেন, কি বলবে দিদুন? কেন, তারা আছে তোমার? অবশ্য তোমার যে সবতেই খুব তারা, তার প্রমাণ আমরা হাতে নাতে পেয়েছি। খুব খুব করে কেসে উঠল স্বার্থ। রেহনুমা হাসিটা খুব কষ্টে চেপে একটু উদ্বেগের ভান করে বললেন, পানি খাবি, পানি খাবি? স্বার্থ মাথা নাড়া। জয়নব বললেন, তখন তো পুরো কথা না শুনে কল কেটে দিলে। বৌমাদের কাছে শুনলাম দুপুরে নাকি খুব চোটপাট করে গিয়েছো। আমরা সবাই মিলে নাকি তোমার বউকে অসুস্থ বানিয়ে দিয়েছি। তা দাদু ভাই, এবার নিশ্চয়ই বুঝেছো তুষির অসুস্থতার পেছনে তোমার হাতই সবচেয়ে বেশি। এবার সার্থক কেসে উঠল প্রবল গতিতে। এদিক ওদিক দেখতে দেখতে ব্যস্তভাবে বলল, আসি। তারপর একদম ধূপধাপ পা ফেলে সিঁড়িতে উঠে গেল সে। টের পেল পিছনে নারীদের হাসাহাসির শব্দ। ও চোখটা বুজে চর্ষাচক শব্দ করলো। সবাই বাগে পেয়ে আচ্ছা মতো মজা নিয়ে নিল। জয়নব হাসতে হাসতেই মুক্ত শ্বাস ফেললেন, বললেন, ভাবলেই অবাক লাগছে, 2 দিন আগে এই পাশার ঘরে দাঁড়িয়ে বলেছিল এ মেয়েকে বউ মানবে কে, আর আজ আজ মুখে তো উচ্চারণ করলে লাফিয়ে প্রশ্ন করে, তুষি ঠিক আছে? তনিমা হেসে বললেন, সবই ভালোবাসা আম্মা, সবই ভালোবাসা। রেহনুমা বললেন, দোয়া করি ওদের এই ভালোবাসা সারা জীবন অটুট থাকুক। তুষি বসে বসে বাদাম ছিলে খাচ্ছে। পরনে একটা জলপাই রঙের সুতির জামা। ওড়নাটা পড়ে আছে পাশে। ঘরে এসি আসে, কিন্তু তাও গরম লাগছে ওর। মা বলেছেন অন্তঃসত্ত্বা মেয়েদের গরম বেশি বেশি থাকে। তুষিও টের পাচ্ছে ব্যাপারটা। এত হাত পায়ের তালু ঘেমে যাওয়া গরম ওর কখনো লাগেনি। এদিকে বাড়িতে ওর প্রেগন্যান্সির খবর ছড়িয়ে যাওয়ার পর থেকে খাবার দাবারের কামরা ভরে গেছে। রোজই কিছু না কিছু এনেছেন বাবারা। ডিম খেতে হচ্ছে, দুধ খেতে হচ্ছে, এই বাদামগুলো মিন্টু দিয়ে গেল, দিদুন পাঠিয়েছে। বিষাদ মুখেও ভালো লাগছে খেতে। তুষি টিভি দেখছিল। কেবল কানেকশন ফেলে ইউটিউবের একটা পুরনো খবর দিয়ে রেখেছে। সার্থকে দেখা যাচ্ছে সেখানে ইউনিফর্ম পরা, মাথায় পিক ক্যাপ ছেলেটার। এক খুনির খুনের বিবরণ দিচ্ছিল মাইক্রোফোনে মিডিয়ার সামনে। সে যখন কথা বলে তুষি সব ভুলে চেয়ে রয়। স্বার্থর বাচনভঙ্গি, চোখ মুখের ভঙ্গিমা মন দিয়ে দেখে। পরপর দীর্ঘশ্বাস পেপে ওঠে বুক। স্বার্থ এসেছিল দুপুরে, অথচ দুদণ্ড কথা হলো না। মন ভরে তাকে ছুতে পারলো না। কেন যে তুষি ডিম মুখে দিয়েছিল, না হলেও বমি করতো না, না অজ্ঞানও হতো না। এখন মানুষটা কোন কালে ফিরবে, কখন দেখা হবে আবার? তুষি অনেকগুলো বাদাম ছিলে হাতের তালুতে নিল, মুখের সামনে ধরে ফু দিল। উড়ে যাওয়া বাদামের লালচে আবরণের সাথে সাথে চোখটাও গিয়ে পড়লো দরজায়। আবরণ চারিদিকে ছড়িয়ে যায়, ফাঁকা হয় সামনেরটা। আর সেখানেই ভেসে ওঠে কাঙ্ক্ষিত পুরুষের শতনু মুখ। ঘরের দোরগোড়ায় দাঁড়িয়ে যে, দুটো হাত ট্রাউজারের পকেটে রেখে ঘাড়টা একটু কাত করে ঠোঁটে নিঃশব্দ হাসি ঝুলিয়ে চেয়ে আছে স্বার্থ।
যার ঘোলাটে কামুক চাহনিতে তুষির বুক ভীষণ ঝরে ধক করে উঠল। তড়াক করে খাট থেকে উঠে দাঁড়ালো স্বামীর কাছে ছুটে যাওয়ার জন্য, অথচ এক পা এগোতেও পারল না। তক্ষুনি লম্বা কদমে এগিয়ে সেই স্বার্থ ওকে সহ শুয়ে পড়লো বিছানায়। তুষি হকচকালো কিছুটা, পিঠ গিয়ে পড়লো নরম কোমল তোষকে। শ্বাস নেওয়ার আগে শরীরের উপর ওই ভারী শরীর আর তাকানোর সাথে সাথে স্বার্থর প্রথম চুমুটা পড়লো তার কপালে। এরপর দুই চোখে, নাকে, দুই গাল, চোখে, থুতনিতে, গলায়, বুকে চুমু দিতে দিতে স্বার্থ যতক্ষণ না ক্লান্ত হলো ততক্ষণ মেয়েটাকে যেন ভাসিয়ে দিল সে। স্বামীর এত অস্থিরতায় হেসে ফেলল তুষি, বলল, হয়েছে তো। স্বার্থ থামলো, একটু মুখটা তুললো, পরপর দীর্ঘ সময় নিয়ে ঠোঁট বসিয়ে রাখলো ওর কপালে, হাসকি স্বরে ডাকলো, এই চোর। তুষির বুক জুড়িয়ে গেল, যেন কত শতাব্দী পর শুনলো ওই ডাক। সব্যস্ত উত্তর দিল, হু হু, কংগ্রাচুলেশন অন বিগিন দ্য মাদার অফ মাই চাইল্ড। তুষির ছোট বাচ্চাদের মতো বলল, বাংলায় বলুন না। সার্থক হেসে ফেলল। তুষির মুখ চোখে এসে পড়া চুলগুলো কানের কাছে নিতে নিতে বলল, আমার সন্তানের মা হচ্ছ তুষি, বলো কি চাই। তুষু ভুরু কুচকে বলল, আপনার সন্তানের মানে? আমার কি অন্য কারোর সন্তানের মা হওয়ার কথা ছিল? স্বার্থ সঙ্গে সঙ্গে দু আঙ্গুল দিয়ে ওর ঠোঁটে টোকা মারলো। মুচড়ে উঠলো মেয়েটা, লাগলো, বলো কি চাই। চাই তো আপনাকে, আমি আপনারই আছি। আরো অন্যভাবে চাইলে আগে একবার চেক আপে যাবো, শুনবো এই সময় সেফ কিনা, তারপর কি সেফ কিনা, কি বলছেন। স্বার্থ দুষ্টু হেসে কানের কাছে ফিসফিস করে কিছু একটা বলতেই তুসু মুহূর্তেই ও শক্ত বাহুতে কিল মেরে বলল, আমি সব বুঝি, আমি ওসব বুঝিনি। ইস, কি চাই বললে না? যা চাইবো দেবেন, তুমি এই মুহূর্তে আমার কলিজা চাইলেও দিয়ে দেবো। ও না, তাহলে তো মরে যাব। আমাকে যে এখন অনেক দিন বাঁচতে হবে, বাবা হব না। পান ছাড়া অন্য কিছু চাও তাহলে। তুষির মুখটা মিয়ে এলো অল্প, কোমল ও স্বতঃস্ফূর্ত হাসিটুকু কমলো। সার্থক কপাল কুঁচকে বলল, খুব দামি কিছু, একটু উঠবেন, এটা চাও না? নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। স্বার্থ সঙ্গে সঙ্গে সরে গেল ওর উপর থেকে। তুষি অবাক হয়ে বলল, বাবা আজ বলতে এত ভদ্র। কথা শেষ করে আগে স্বার্থ ওকে টেনে নিজের কোলে এনে বসালো। তুষির চুল খোপা করা ছিল, খোপাটা খুলে দিল সে। সিল্কি চুলগুলো ঝরঝর করে পিঠে নামলো ওর। স্বার্থ কাঁধের চুল সরিয়ে মুখটা ছোঁয়ালো গলায়। অগণিত চুমুতে ঘাড়ের ভাঁজ ভিজিয়ে দিতে দিতে লম্বা শ্বাস নিয়ে বলল, খুব মিস করেছি। তুষি নড়বড়ে হয়ে যাচ্ছিল, কিন্তু কথাটা ওকে বলতে হবে, এটাই সমান। ফের প্রসঙ্গ তুললো মিনমিন করে, চাইবো কিছু? সার্থক তাকায় ওর দিকে, কি চাই? তুষি ঠোঁট জিভে ভিজালো, যা চাইবো দেবন তো? সার্থক এক হাত ওর গলায় রাখে, বলে, মানুষ তো, যা সাধ্যে আছে তা দেব না? বউ তুমি আমার, পারলে তোমার পায়ের কাছে আসমান জমিনের সব এনে দিতাম। তুষির মুখে আলো ফিরল না, জিভে বারবার ঠোঁট চুবিয়ে দোমানা করলো, সাহস আনলো বুকে। এরপর একদম বলল, বাবাকে এবার মাফ করে দিন, দুজন আবার আগের মতো হয়ে যান প্লিজ। বজ্রাঘাতের ন্যায় নিস্তব্ধ মুখটা পলকে বদলে গেল সার্থক। তুষির গাল থেকে হাতটা নামতে নিলেই ধরফড়িয়ে আঁকড়ে ধরলো মেয়েটা, ব্যাকুল হয়ে বলল, অনেক বছর তো হলো, আর কত? মানুষটার বয়স হয়েছে, আজ বাজে কাল তো থাকবে না। আপনার সাথে ওনার সম্পর্ক ঠিক নেই, বাচ্চাটা এসেও তাই দেখবে। ও কি শিখবে তখন? পুরনো সব ভুলে একবার কথা বলুন না ওনার সাথে। স্বার্থ তুষির থেকে হাতটা এক ঝটকায় ছাড়িয়ে নিল, ঠেলে কোল থেকে উঠিয়ে দিল ওকে। নিজেও উঠতে নিয়ে থামলো আবার, কি যেন ভেবে ফের বসলো আগের জায়গায়। সেই আগের মতোই তুষিকে টেনে আনলো কোলে, ওর মোলায়েম গালে হাত রেখে দুবার চাপড় কেটে ঠান্ডা হেসে বলল, ফার্দার যেন এসব না শুনি। তুষি শুকনো মুখে বলল, কথা দিলেন তো, রাখতে পারছি না। নীরস শ্বাস ফেলল মেয়েটা, হতাশ ভাবলো বক্ষম সুযোগে চেয়ে নেবে এটা। না, বছর ফুরালেও লোকটার ক্ষোভ এক ছটা মেটেনি এখনো। সেই সময় ঘরের বাইরে থেকে কাশি দিলেন হাসনা, জিজ্ঞেস করলেন, আসমু? ওরা একই সাথে দরজায় চাইলো। তুষি নড়তে চাইলেও স্বার্থ দিল না, ওভাবেই বলল, আসুন। বেটা ভেতরে ঢুকতে ঢুকতে বললেন, ওরে মা, আইস আইসাই বইয়ের কোলে উঠা গেছে। দাদি চোখ খেয়েছেন, বউ আমার কোলে বসেছে, একই তো কথা হইল। তুষি আরো বেশি মোস্টামুষ্টি করতে স্বার্থ ছেড়ে দেয়। চটজলদি উঠে দাঁড়িয়ে বলে, দাদি বসো। হাসনা স্বার্থর পাশে বসলেন, মাথাটা ঝুঁকিয়ে এনে বললেন, তয় নাচ জামাই কামকার কাম কারবারডা কি? স্বার্থ একই রকম মাথা ঝুঁকিয়ে ভুরু উচালো, কি? বিয়ে হইল 3 মাস, খালি পেটে নাতি দিছি,
এর মধ্যে পেট ভইরা ফেলাইছো? আমার স্বামীও তো তাও আমারে 9 মাস টেম দিছিল। আমার সোয়াল হইছে আরো 9 মাস পর। তুমি দেখি মিয়া ভাই মেলা চালু। আমি খুব পরিশ্রমী দাদি। পরিশ্রম বেশি ছিল তাই ফলও দ্রুত এসেছে। আপনার স্বামী তো নেই, থাকলে বলতাম আমার থেকে শিখতে। এক উত্তরে হাসনা বোল্ড আউট। বৃদ্ধা ভাবেইনি স্বার্থ এমন জবাব জানে। দুই ভুরু উঁচিয়ে বলল, পরিশ্রম হ, একটু তো খেটেইছি। আপনার নাতনিকে জিজ্ঞেস করুন, একটা রাতও ঘুমাতে দেয়নি। তুষি লজ্জায় অতিষ্ঠ হয়ে বলল, উফ, আপনারা থামবেন? কিসব নিয়ে আলাপ করছেন? আমি কি করলাম? দাদি শুনতে চাইলেন, দেখলে না? না না, মাপ চাই আমি। কইতে হইব না। তারপর একটু দম নিলেন তিনি। ফের বললেন, তয় নাচ জামায় বাপ হইতেছো এইবার। মেলা দায়িত্ব কইলাম। স্বামী বালাই আসো, বালা বাপ হইবারও পারবা তো। তুষি একবারই হৈ হৈ করে বললেন, পারবে না কেন? উনি তো সবকিছুতেই সেরা। হাসনা মজা নিতে দুষ্টুমি করে হাসলেন, সবকিছুতেই স্যারা হোম। তুষি দাদির এই হাসির মানে বুঝলো। লাজুক চিত্রে চোখ রাগালো তাকে। হাসনা আঁচলে মুখ চেপে হাসেন, হাসি কমানোর জন্য। এর মাঝে সাইফুলের কণ্ঠ ভেসে এলো, কইরে স্বার্থ, নিচে আয়, একটু দেখি আমাদের উঠবি পাপাকে। স্বার্থ উঠে যেতে যেতে হাসনার উদ্দেশ্যে বলল, হাসি লুকাতে হবে না দাদি, যেটা ভেবেছেন আমি সেটাতেও সেরা। তারপর তুষিকে ভুরু নাচিয়ে শুধালো, তাই না? তুষির মুখ হা হয়ে গেল। হাসনাও ভ্যাবাচাকা খেয়ে গেলেন। স্বার্থ বেরিয়ে যেতে হু হা করে হেসে উঠলেন তিনি। তুষির ঠোঁট চিপে রইল দুপল। বিড়বিড় করে বলল, ছি, বেশরম সব, কারোর লজ্জা নেই। তুষির মুখ হা হয়ে গেল। হাসনাও ভ্যাবাচাকা খেয়ে গেলেন। স্বার্থ বেরিয়ে যেতে হু হা করে হেসে উঠলেন তিনি। তুষির ঠোঁট টিপে রইল দুপল। বিড়বিড় করে বলল, ছি, বেশরম সব, কারোর লজ্জা নেই। একটা ছোট্ট খোলা জায়গায় হইচয়ে ফেটে চৌচির হয়ে যাচ্ছে। হাততালি দিয়ে দিয়ে জড়তার মুখে শুকনো করে থাকা দম্পতিকে উচ্ছ্বাস দিচ্ছে তারা। এখানে বাংলাদেশ থেকে আসা দম্পতির সংখ্যা হাতে গোনা, বাকিরা বাইরের থেকে আগত। কেউ বা এখানকার। ওদের সংস্কৃতিতে প্রকাশ্যে চুমু খাওয়া ভীষণ স্বাভাবিক ব্যাপার। তাই সবাই মিলে চেঁচিয়ে অয়ন ঐশ্বর্যের জন্য চিয়ার আপ করছিল। ঈশা বিব্রত হয়ে পড়লো আরো। মাথা নত হয়ে চলে এলো বুকে। একই রকম অস্বস্তি অয়নের চেহারায়। দুজন দুজনের দিকে তাকাচ্ছে না, ফিরছেও না। এত সময় নিতে দেখে ম্যানেজার তাড়া দিলেন, জলদি করুন মিস্টার অয়ন, আরো অনেক কাপল বাকি আছে। অয়ন দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ভাবছিল কি করবে। এর মাঝে আর চোখে একবার ইউষাকে দেখলো। মেয়েটার চিবুক গলায় মিশে গেছে। ও ঘুরে ম্যানেজারকে বলল, হোয়াটস দ্য পানিশমেন্ট? ভদ্রলোক কিছু অবাক হলেন, তাও পাশের টেবিল দেখিয়ে বললেন, এখানে করলার জুস আছে, 1 গ্লাস খেতে হবে। করলার কথায় আটকে উঠল ইউষা। করলা খাওয়া অয়ন ভাইয়ের বারণ। দুনিয়ার সব রেখে এই জিনিসেই ওনার মুখ চোখ লাল হয়ে জিভ ফুলে যায়। আর ইউষা জানে অয়ন ভাই কোনো দিন সবার সামনে ওকে চুমু খাবে না, তাও ঠোঁটে। একা রুমটায় যেখানে পড়ে রয় সেখানেই এই জায়গায়। অয়ন একবার চেয়ে দেখলো সবুজ তেতো পানি ভরা গ্লাসগুলো। কিছু করবে বা নড়বে জায়গা থেকে, এর মাঝে এক ছুটে গিয়ে একটা গ্লাস তুলে ঢকঢক করে গলায় ঢেলে দিল ইউষা। আর মুহূর্তেই, সেই মুহূর্তে পরিবেশ বদলে গেল এখানে। অয়ন নিজে হতভম্ব, হতবাক। বাকিরা একই রকম বিস্মিত বনে যায়। একটা হানিমুন কাপল যারা এত রোমান্টিক জায়গায় এসে বসেছে, তারা একে অন্যকে চুমু খেতে পারলো না। ইউসা ভেজা মুখটা উল্টো হাতে মুছতে মুছতে বলল, ডান, ইউ আর ফেল্ড বাট ডান। তারপর পাশ ফিরে চাইল সে। অয়ন মুখ হয়ে চেয়ে আছে। চোখাচোখি হতেই মাথা নামিয়ে শ্বাস ফেলল সে। ইউসা এসে বলল, চলো, এখানে আর ভালো লাগছে না। মেয়েটা হাঁটা ধরলো সামনে। অয়ন বিরাস মুখে পেছনে আসে। এক ঝাঁক বেদনা ওর মুচড়ে ওঠে সব। সুধায়, কেন করলি এটা? ইউসা পায়ের গতি বাড়িয়ে বলল, তোমাকে বাঁচিয়ে দিলাম। অয়নের চোখ মুখ ঝিম মেরে গেল। চুপ করে এগিয়ে যাওয়া মেয়েটার পানে চেয়ে রইল সে। ইউসার খারাপ লাগার কথা ছিল না। ও তো জানতোই এমন হবে, এমনটাই স্বাভাবিক। তাও লাগলো। গলায় এসে ভিড়ল কিছু চাওয়া, কিছু না পাওয়া। এমন প্রকাশ্যে না হোক, অন্তত বদ্ধ চার দেয়ালেও কি অয়ন ভাইয়ের আদর ওর কপালে লেখা হয়নি? স্বার্থ নিচে নেমে দেখলো বাড়িতে মিষ্টি আনা হয়েছে। মতিচুর লাড্ডু থেকে দিদুনের পছন্দ সানার পায়েস রাখা, 2 ট্রে ভর্তি বলে সার্ভ করা পর
বাকিটা ফ্রিজে তোলার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। মৃত্যুর পর প্রায় অনেক বছর বাদে এই বাড়িতে আবার নতুন সদস্য আসবে, সে নিয়ে উৎসব যে লেগেছে তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আজকে নতুন ব্যাপার হলো, সোফায় মায়ের পাশে বসে থাকা নতুন কটা মুখ। রোকসানা, নাসির আর আইরিন এসেছে। স্বার্থ একটু অবাকই হলো। আইরিন কি মনে করে? মেয়েটাকে শেষ কবে দেখেছিল সেটাই মনে নেই। অয়নের বিয়েতেও আসেনি। ও এসে ফুপা ফুপুকে সালাম দিল। ভদ্রমহিলা টেনে টুনে হাসলেও নাসির উঠে এসে কোলাকুলি করলেন। গদগদ হয়ে বললেন, তোমার ছবি পত্রিকায় বেরিয়েছে, একটা কন্ট্রাক্ট চক্রকে ধরেছ দেখলাম। স্বার্থ আশ্চর্য হয়ে বলল, নিউজটা লিক হয়ে গেছে? আমার নিষেধ ছিল। সাইফুল এগিয়ে এসে বললেন, আরে ওসব বাদ দাও নাসির। কিরে বেটা, বাপ হয়ে যাচ্ছিস তো হু? আয় আয় মিষ্টি খা। তুই এসেছিস শুনে কত কি নিয়ে এলাম। সৈকত পাশ থেকে বললেন, যাক, এবার যদি নিজে বাবা হয়ে কেউ বাবার মূল্য বোঝে, বোঝে বাবা হলে কেমন লাগে। উদ্বেল পরিবেশ হালকা ফিকে হয়ে পড়ল। স্বার্থ দৃঢ় গলায় ফাটাক ফটাসকে বলে দিল, আমি শওকত আলী হব না, আমি স্বার্থ আবরার। স্বার্থ আবরারই থাকবো, যে তার স্ত্রী সন্তানকে মাথায় করে রাখবে। শওকতের মুখটা কালো হয়ে গেল। রোকসানা বলেন, ভাইজান, কেন যে আগ বাড়িয়ে অপমান হতে যাও? জানোই তো তোমার ছেলে তোমাকে এক ফোঁটাও সম্মান দেয় না। আরো কিছু বলতে গেলে জয়না বোনার হাত চেপে ধরলেন। প্রসঙ্গ কাটাতে বলেন, আচ্ছা থাক, বাদ দাও এসব। ও ছোট বৌমা অয়নদের ফোন করেছিল? না মা, তুষি বারণ করলো তো, বলল ইউসা এলে ও নাকি নিজে জানাবে। একেবারে সামনে থেকে দেখবে খালামণি হওয়ার খবর পেয়েও কেমন খুশি হয়। আচ্ছা তা বেশ। স্বার্থ এসে টেবিল থেকে মিষ্টি তুললো। মিন্টু বলল, ভাইয়া, আমি কিন্তু তোমার বাচ্চার একমাত্র মামা। এখন এই খুশিতে আমাকে একটা বাইক কিনে দিতে হবে। রেহনুমা বললেন, ওমায় একই আবদার? ভাইয়া বলো দেবে না? আচ্ছা দেব। সাইফুল বললেন, না মোটেও না, পরে উল্টাপাল্টা চালিয়ে হাত পা ভাঙবে। ও তো নিজে চালাবে বলেনি, বাইক চেয়েছে, সেটা খেলনা বাইক হলেও চলবে। মিন্টু তবদা খেয়ে বলল, ই না ভাইয়া, আমি আসল বাইক চেয়েছি আয়া। স্বার্থ ওর কথাই কানে নিল না। বয়স 15, বাইক চাইছে। মিন্টু বড্ড দুঃখ পেয়ে বলল, এই দুনিয়ায় একটা ফাটা বোতলের যে দাম আছে আমার তাও নেই। সাইফুল বললেন, হ্যাঁ রে স্বার্থ, জামিলের কি খবর রে? আসেনি এখনো? এসেছে। তনিমা কিছুটা বিচলিত হয়ে বললেন, ওমা, তাহলে বাসায় এলো না যে? আগে তো প্রতিদিন আসতো। ঝামেলা হয়েছে নাকি তোদের? আমরা কি বাচ্চা মা? তবে ডাক না একদিন ছেলেটাকে। ও আসবে না, পেশারে আছে। এই সপ্তাহে ওর অস্ট্রেলিয়া ব্যাক করার কথা। রেহনুমা অবাক হয়ে বললেন, সে কি? বললো তো এবার বিয়ে শাদী সব এখানেই সারবে, মেয়ে না দেখেই যাবে। স্বার্থ দীর্ঘ শ্বাস ফেলে বলল, কি জানি। কথাবার্তা চলছিল। রোকসানা ধরে বসে আছেন, আসতে চাননি। নাসির আর আইরিন ঘ্যান ঘ্যান করে এনেছে। এখন এসব আলাপ আলোচনা সইছিল না তার। জামিলের কথায় যা আগ্রহ এলো সেটাও পালালো মিনিটে। জয়নাব সে সময় দুষ্টুমি করে বললেন, দাদু ভাই, বাবা যে হচ্ছ, আমাদের গিফট দেবে না? কার কি চাই লিস্ট দাও, এনে দিচ্ছি। যা, এক কথায় রাজি হয়ে গেলে। তনিবা বললেন, বাপ হচ্ছে না, মুখের হাসি দেখছেন আম্মা, মনে হচ্ছে সে পৃথিবী কিনে ফেলেছে। স্বার্থ সেই চিরচেনা গালের ভেতর জিভ ঠেলে হাসতে হাসতে মিষ্টি মুখে দিল। তার হলদে মুখাবয় আরো উজ্জ্বল লাগলো খুব। আর ওই উজ্জ্বলতা পোহত হৃদয়টা নিয়ে চেয়ে চেয়ে দেখলো আইরিন। এই বাচ্চাটা ওর আর স্বার্থর হতে পারত। আজ হয়তো ওর এই বাচ্চার মা হওয়ার কথা ছিল, অথচ হচ্ছে তুষি। প্রথম থেকে মাকে অকারণে ভয় পেয়ে চুপ না থাকলে স্বার্থ ঠিক একদিন সায় দিত ওর ডাকে। আচ্ছা খোদা, সবাইকে কেন সব দেন না? ছোট থেকে আইরিন দুঃখ দেখেনি। আদরে আদরে সবার মাথায় বসে বড় হয়েছে। যখন যা চেয়েছে তাই পেয়েছে। কত শিক্ষিত ও সুন্দরী, সেখানে তুষি কি ওর পায়ের যোগ্য ছিল? স্বার্থ ভাইয়ের কেন ওকেই মনে ধরলো তবে? স্বার্থর ধারালো কাটের মুখ ডান ভুরুর ওপর একটা তেরছা কাটা চিহ্ন, যা একবার ভীষণে গিয়ে ক্রিমিনালের ছুরিতে কেটেছিল। 8টা সেলাই লেগেছিল সেখানে, দাগ যায়নি এখনো। আর বাম চোখের কার্নিশের ঠিক পাশে যে একটা লাল ছোট্ট তিল, খুব কাছে না গেলে বোঝা যায় না। যা, সেই গভীর চোখ দুটো, পরিপাটি স্টাবল হালকা দাড়িটা, দুপাশের ফেট করে মাঝের লম্বা চুল ঠেলে কথা বলার ভঙ্গি, কবজির উপর থেকে চেয়ে থাকা সুদর্শন শিরাগুলো, তাতে বাঁধা স্ট্যাম্পের ঘড়ি, আর ওই নিটোল হাসিহীন ঠোঁটজোড়া। আইরিন কি আদৌ ভুলতে পারবে কখনো?
এই চমৎকার দেখতে শুনতে এই এমন মন মাতানো ব্যক্তিত্বের মানুষটা ওর হলো না কেন? আইরিনের চোখে মুখে আজও না পাওয়ার ব্যথা খুব তীব্রভাবে ফুটে উঠল। সবার মাঝেই বলে বসলো, স্বার্থ ভাইয়া, একটু আলাদা কথা বলা যাবে? স্বার্থ তাকালো না, ফক দিয়ে মিষ্টির এক পাশ কেটে মুখে তুলতে তুলতে বলল, না। ততক্ষণে সবার কথা থেমেছে। রুকসানা চচোচক শব্দ বের করলেন, মেয়েটাকে বলেছিলেন কোনো হ্যাংলামও না করতে। অথচ আইরিন ফের বলল, প্লিজ 2 মিনিট। রেহনুমা বললেন, স্বার্থ শোন না কি বলে, এমনিতেও তো চলে যাচ্ছে কাল, দেখা করতে এলো। স্বার্থ ভুরু কুচকে বলল, চলে যাচ্ছে বলতে? কিউটি আমাদের সাথে ডেনমার্ক শিফট হচ্ছে, এখানে ওকে মানায় না, তাই তো তাই। স্বার্থ কিছুটা বিস্ময় নিয়ে চাইলো এবার। আইরিনের বিষণ্ণ নয়নজোড়া দেখে মায়া হলো একটু। ওপরের ঘরের দিকে চেয়ে দেখলো পরপর। মনে মনে চাইলো তুষি যেন এক্ষুনি বের না হয়। উঠে দাঁড়িয়ে বলল, এসো। তারপর ঘরের একটা কোণে এসে দাঁড়ালো ওরা। স্বার্থ বলল, কি বলবে? আমি চলে যাচ্ছি শুনে কষ্ট পেলে না? তাহলে কথা বলতে রাজি হলে যে? অনেকগুলো বছর এ বাড়িতে থেকেছো, আজ বরাবরের মতোই দেশ ছাড়ছো, সেই জায়গা থেকে খারাপ লেগেছে বলে। আইরিনের মুখে অন্ধকার নামলো। আমাকে খুশি করতে না হয় একটু মিথ্যেই বলতে আজ। স্বার্থ স্পষ্ট জবাব দিল, আইরিন, আই এম টেকেন অ্যান্ড ম্যারিড, হোস টু লয়াল টু হিজ ওয়াইফ। তাই একমাত্র নিজের বউ ছাড়া দ্বিতীয় নারীকে খুশি করা তো দূর, তাকে নিয়ে ভাবতেও চাই না। আইরিন ফের আঘাত পেল, হাসলো বিদ্রুপ করে, বলল, এএসপি স্বার্থ আবরারও তাহলে বউ পাগলা হয়ে গেল? হয়নি, বানিয়ে ফেলেছে। তুমি কি বলবে বলো? খুব তাড়া তোমার, তাই না? যা বলার সেটা বলো। আমরা এখানে আলাদা দাঁড়িয়ে কথা বলছি, তুষি দেখলে খারাপ লাগতে পারে। এত ভাবো ওকে নিয়ে? না ভাবার কি আছে, ভালোবাসি ওকে। আইরিনের চোখে জল ছুটে এলো। ভেজা গলায় বলল, এই ভালোবাসাটা আমায় কেন দিলে না? এক প্রশ্ন আর কত করবে? যাচ্ছ যাও, ভালো থেকো। কেন হয়নি, কি জন্য হয়নি, এসব থেকে যত তাড়াতাড়ি মুভ করবে তোমার জন্যই ভালো। আমাকে মিস করবে না তুমি? স্বার্থ মুখের উপর বলল, না। এতটা অপছন্দ আমায়? অপছন্দ নয়, তবে পছন্দ না। আর কিছু? আরিন দুপাশে মাথা নাড়লো। চোখ টলটলে পানি দেখে স্বার্থর খারাপ লাগলো একটু। যাবার সময় এতটা কঠোর হওয়ার তো কিছু নেই। হাতটা বাড়িয়ে ওর মাথায় রাখলো সে, বেস্ট অফ লাক, যেখানে থাকো ভালো থেকো। আইরিন পোড়া শ্বাস ফেলতে ফেলতে চোখ মুছলো। তুমিও ভালো থেকো অ্যান্ড কংগ্রাচুলেশনস। স্বার্থ কিছু বলার আগেই চোখ পড়লো ওর পেছনে। তুষি দাঁড়িয়ে আছে মুখটা গোমরা করে। আইরিন ওকে অনুসরণ করে পিছু ফিরে চাইলো। তুষিকে দেখে মেজাজ ঘুরে গেল অমনি। সঙ্গে সঙ্গে তরবর করে পাশ কাটিয়ে চলে গেল সে। তুষি সেদিকে চেয়ে একটা ভেঙচি কেটে আবার স্বার্থর দিক ফিরল। মন খারাপ করে বলল, দেখেছেন, আপনার বাচ্চার মা হয়ে যাচ্ছে, তাও কেমন করলো আমার সাথে, কথাও বলেনি। হিংসুটে ডাইনি একটা। স্বার্থ এগিয়ে এসে পেছন থেকে তুষির শরীরটা দুহাতে পেঁচিয়ে ধরে বুকে নিয়ে নেয়। তোমার খারাপ লাগেনি? কোনটা? এভাবে আলাদা ওর সাথে কথা বললাম? খারাপ লাগবে কেন? আমি কি আপনাকে চিনি না? স্বার্থ তাজ্জব হলো বই কি। পরপর অস্থির হাব ভাব করে বলল, কিন্তু আমার থেকে এই এক জিনিস আশা করবে না? আমি তোমার মতো হতে পারবো না তুষি। তোমাকে কোনো ছেলের সাথে এভাবে এক কোণে দেখলে আমি হয়তো সেখানেই শেষ। রুমের চাবি না নিয়ে অয়ন উপরে চলে এসেছে। ঠিক দরজার সামনে এসে মনে পড়লো একবার পকেট হাতিয়ে রিসিপশনে ফের ছুটলো সে। এত রাতে স্টাফ কেউ নেই সেখানে। ও যাওয়ার পর গোটা করিডোরে ঈশা একা পড়ে গেল। যদিও ভয় ডর লাগছে না, চারপাশে অনেক আলো, সরব জায়গা, ক্যামেরার আওতাধীন। বরং দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিক ওদিক দেখলো। এই হোটেলের একটা চমৎকার ব্যাপারে হচ্ছে প্রতিটা রুম ডুপ্লেক্সের মতো। একটার ওপর সিঁড়ি বেয়ে উঠলে আরেকটা রুম। আর প্রতি ফ্লোরে একটা করে বড় বারান্দা, ঠিক রুফটপের মতো খোলা। প্রত্যেকটা রুমে আলাদা বারান্দা আছে, আবার এখানেও বানিয়েছে। এটা অবশ্য এই ফ্লোরের সবার ব্যবহারের জন্য। তখনই দুই সিরিয়ালের পরের রুমটার দরজা খট করে খুলল কেউ। চেঁচামেচি শুনে তাকালো ঈশা। এক মেয়ে লাগেজ হাতে বেরিয়ে এসেছে, পেছনে আরেক পুরুষ। রেগে মেগে বলল, তুমি জাহান্নামে যাও, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। ছেলেটা পাল্টা ক্ষিপ্ত হয়ে চেঁচালো, না থাকলে নাই, আটকাচ্ছে কে? এমনিতেও সারাক্ষণ মাথা চিবিয়ে খাচ্ছ, তোমাকে বিয়ের পর আমার ফ্রিডম চলে গেছে। আই ওয়ান্ট টু আ ব্রেক টু। দুজনেই ফরেনার, চোখে মুখে আভিজাত্য। ইংরেজির এক একটা অক্ষর শুনে ইউষা বুঝতে পারলো এদের ঝগড়া লেগেছে। মেয়েটি বলল, হ্যাঁ, তুমি তো চাইছোই সুযোগ। আমি যাই, তারপর তোমার কোনো পছন্দের মেয়ে এনে তুলবে। সারাক্ষণ তো ওসব নিয়ে মজমাস্তি করছো। আর আমি বললেই দোষ? আমিও এত অবলা নই যে তোমার পা ধরে থাকবো। থেকো না।
আমি জাস্ট ফেড আপ হয়ে গেছি। তোমার থেকে রুচি উঠে গেছে আমার। এবার বন্ধ হোক, এসব বন্ধ হোক। বন্ধ কি? ডিভোর্স চাইছো? হ্যাঁ। মেয়েটির চোখে মুখের আগুন নিভে গেল সহসা। কি বলছো তুমি জানো? আমরা আমরা না ভালোবেসে বিয়ে করেছি। ভালোবাসা মাই ফুড। তোমার মতো ওভার পসেসিভ মেয়ের সাথে থাকা যায় নাকি? যেখানে যাচ্ছিলে যাও, জাস্ট গো টু হেল। তারপর স্ত্রীর মুখের উপর দরজাটা ধারাম করে আটকে দিল সে। আর ওই শব্দে বুকটা কেঁপে উঠল ইউসার। কোনো এক ভবিতব্য সংখ্যায় বিবর্ণ হয়ে গেল মুখশ্রী। টলতে টলতে খোঁড়া বারান্দার দিকটায় হেঁটে এলো। ব্রেঞ্চে বসলো কোনো রকম। হাত পা ঘামছে, বুক ধড়ফড় করছে, বারবার কানে ভাসছে, আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম। ভালোবাসা মাই ফুড। ইউষা কেমন করে ঢোক গিলল। চেহারা আরো ফ্যাকাশে লাগলো তখন। যাদের একটু আগে দেখলো তারা ভালোবেসে বিয়ে করেও এভাবে দুজনের থেকে আলাদা হয়ে যাচ্ছে, ছেলেটা এইভাবে বলছে রুচি নেই আর। সে বিরক্ত। তাহলে অয়ন ভাই? অয়ন ভাই তো ওকে ভালোবেসে বিয়ে করেনি, করেছে মুভ অন করতে। যদি দুদিন পর সেও পাল্টে যায়, ওকেও এভাবে বলে, যদি সেও বলে ইউষা গো টু হেল, তোর থেকে রুচি চলে গেছে, বিদায় হ। একেবারে তাকে না পাওয়ার জ্বালা ইউষা মেনে নিয়েছিল, কিন্তু পেয়েও হারাবে কি করে? একবার তার বউ হয়েও আবার দূরে যাবে কি করে? কাঁপতে কাঁপতে হুট করে ঝরঝরিয়ে কেঁদে ফেললো মেয়েটা। দুটো মানুষ ভালোবেসে বিয়ে করলো, অথচ এই পর্যায়ে তারা একসাথে থাকতে পারছে না। আর অয়ন ভাই, সে যে ভালোই বাসেন না। তাহলে সেও চলে যাবে? অয়ন সারা করিডোর খুঁজে শেষে রুপটপের ওই বারান্দায় ওকে পেল। ঘন ঘন পা ফেলে এসে দাঁড়ালো ওর সামনে। ইউষা, চাবি এনেছি আয়। ইউষা মুখ তুলে চাইলো। টলমল চোখ দেখে চমকে গেল অয়ন। উদ্বিগ্ন হয়ে বলল, কি হয়েছে? ফুপিয়ে উঠল ইউষা, চোখের জল ঠিকরে পড়লো উরুতে। অয়ন চিন্তায় উত্তেজিত হয়ে পড়ে। দুহাঁটু গেড়ে ওর সামনে বসে বলল, কি হয়েছে ইউষা? কাঁদছিস কেন? ইউষা হেঁচকি তুলে কাঁদছে। অয়ন হাতের আঁচলে ওর দুই গাল তুলে বড় প্রশ্রয়ের সুরে বলল, আমায় বল কি হয়েছে? তুরন্ত ধর্মরিয়ে অয়নের বুকের ভেতর ঝাঁপ দেয় মেয়েটা। ব্রেঞ্চ থেকে নেমে এসে হাঁটু মুড়ে বসে পড়ে সামনে। দু হাতে গলা পেঁচিয়ে ধরে বুকের সঙ্গে স্বীয় মাথাটা ঠেসে রেখে বলে, অয়ন ভাই, অয়ন ভাই, তোমার যদি আমাকে কোনোদিন সহ্য না হয়, কোনোদিন আমাকে দেখতে ইচ্ছে না করে, তাও আমাকে ছেড়ে দিও না। আমি মৃত্যু অবধি তোমার বউ হয়ে বাঁচতে চাই। অয়নের চোখ মুখ ঠান্ডা হয়ে গেল। হৃদয়ের আনাচে কানাচে কোপ পড়লো সজোরে। আরো ধীরস্বরে শুধালো, কি হয়েছে? ইউসা মুখ তুলে অধৈর্য হয়ে বলল, তুমি আগে বলো, আমায় কখনো ছাড়বে না তো? আমাকে ভালো না বাসলে কখনো দূরে সরিয়ে দেবে না তো? ছাড়বো না সে তো আগেও বলেছি, তাহলে আবার এই কথা কেন? ইউসা ছটফটিয়ে, কিন্তু আমি ভরসা পাচ্ছি না, আমার ভয় করছে। তোমার ছেড়ে যাওয়ার ভয়। কি করলে ভয় করবে না? ইউষার কান্না একটু থামলো। ভেজা স্পন্দন চোখে চেয়ে রইল 2 সেকেন্ড। অশ্রুজল চাঁদের আলোয় ওর গালে চিকচিক করছে। খোলা হাওয়ার নিষ্প্রভতা বাড়িয়ে দিতে অয়নের চোখে চোখ রেখে বলল, আমাকে একটা বাচ্চা দাও। অয়ন স্তম্ভিত ন্যায় চেয়ে রইল, বাকরুদ্ধ বিহ্বল দৃষ্টিতে। আকাশ ভেঙে মাথায় পড়লে যেমন হয়, ততটা বিধ্বস্ত লাগলো ওর মুখ। দুদণ্ড সময়ে সময়ে শ্বাস টেনে কর্তব্য বিমূঢ় বনে বলল, কি? ঈশা নিজের মাঝে নেই। মেয়ের হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছে। ভালোবাসা হারানোর সংখ্যায় ওষ্ঠাগত পান নিয়ে ফের হু হু করে কেঁদে ফেললো মেয়েটা। অয়নের শার্টের কলার দুহাতে খামচে ধরে পাগলের মতো বলল, ঠিক ঠিক বলছি আমি। একটা বাচ্চা হলে তুমি আমাকে ছাড়তে পারবে না। ওর মায়ায় পড়ে হলেও তুমি আমাকে রেখে দেবে। বাচ্চাকে তো মা ছাড়া করবে না বলো? আমি আমি তোমার সন্তানের মা হব অয়ন ভাই। আমি আর কিচ্ছু জানি না। অয়ন চুপ করে দেখলো মেয়েটার কান্না, শুনলো, দেখলো ওকে। বের হওয়ার আগে ইউষা একটু সেজেছিল। সেই কাজল লেপটে গালে ধুয়ে নামছে। কপালের টিপটা নড়ে গেছে বাঁদিকে। কিছুই ঠিক নেই। অয়ন প্রশ্রয়ের বাহানায় ওর মাথাটা টেনে নিজের বুকে নিয়ে রাখলো। পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বললো, শান্ত হ। আমি কেন তোকে ছাড়বো? শান্ত হ, একটু শান্ত হ, শোন আমার কথাটা। ইউষা মুচড়ে ওঠে, মাথা তুলতে চায়, বাচ্চামো করে, জেদ ধরে বলে, না আমি শুনবো না। আমার কথা তুমি মানবে কিনা বলো অয়ন ভাই, বলো। অয়নের কি রাগ হওয়ার কথা? ঈর্ষা এত পাগলামি করছে, কথা শুনছে না, এসবে কি জেদ আসা উচিত? কিন্তু বড্ড আশ্চর্য হলো সে। ঈর্ষা ওকে এত ভালোবাসে কেন? যে মেয়ে ওর মুখে শুধু একবার তুষির ব্যাপারে শুনে কোনো দিন নিজের ভালোবাসার কথা মুখে আনেনি, নিজে ওদের দুজনকে মিলিয়ে দিতে চেয়েছে, সে আজ ওকে হারাতে হবে ভেবে এমন আবদার করে বসলো। অয়নের বুকের ভেতরটা কেন জানি খুব তুলতুলে হাওয়ায় শীতল হয়ে গেল। নিজেকে বিশ্বের সবচেয়ে ভাগ্যবান মনে হলো। ভাগ্যিস ইউষাকে বিয়েটা করলো, না হলে এই ভালোবাসা, এত প্রখর ভালোবাসার আজ ও পেত কখনো?
ইউষা ছটফট করে বিড়বিড় করছিল, বিলাপ বকছিল তখনও। অয়ন সেই মুহূর্তে চট করে কোলে তুললো ওকে। থেমে গেল মেয়েটা। ধরফরিয়ে গলা পেঁচিয়ে ধরতেই সোজা কামরায় হাঁটা ধরল অয়ন। হোটেল রুমের বিলাসী ধবধবে সাদা বিছানায় মাথার নিচে পড়তে ইউষার চোখের পাতা পড়লো এতক্ষণে। কিছুটা বিভ্রান্তি, কত বিস্ময় নিয়ে ও চেয়ে চেয়ে দেখলো অয়ন দরজা লক করে দিয়েছে। তারপর মানুষটা এসে ওর পাশে বসলো। পেল্লব হাত থেকে ঘড়ি, ব্রেসলেট, কানের দুল, গলা থেকে স্কার্ফ খুলে রেখে দিল ও পাশে। এমনকি নিঃসংকোচে ইউষার পায়ের হিলটা অব্দি খুলে দিল অয়ন। ডিমবাতি জ্বালিয়ে কামরার ঝকঝকে আলো বন্ধ করে বিছানায় শুলো ওর পাশে। হাত বাড়িয়ে ডাকলো, বুকে আয়। ইউষা হা করে দেখছিল ওকে। ঢোক গিলে অল্প এগিয়ে বুকে মাথা রাখলো। অয়ন ওই মসৃণ চুলে আঙ্গুল নাড়তে নাড়তে বিড়ি কেটে বলল, একটা বাচ্চা কখনো একটা সম্পর্কের ভিত হয় না। তাহলে কি কখনো সমাজে এত ছেলে মেয়ে বাবা মায়ের সেপারেশন দেখে বড় হতো? কিংবা আমার বাবাকেই দেখ, সে তো তার 3 জন সন্তান রেখেও জেসমিন নামের এক নারীর সাথে সম্পর্কে জড়িয়েছিলেন। তাই যে সম্পর্ক থাকার তা এমনিই থাকবে। সম্পর্ক একটা বৃক্ষর মতো ইউষা, প্রথমে ও এমনিই জন্মাবে, কিন্তু সেটা একটু একটু করে পানি, সার, যত্ন, খুঁটি দিয়ে বাঁচিয়ে রাখতে হবে আমাদের। ফুল ফোটার সময় দিতে হবে, তাড়াহুড়ো করলে হয় না ওসব। আমরা স্বামী স্ত্রী, সারা জীবনের জন্য একসাথে পথ চলার ওয়াদাবদ্ধ হয়েছি। 1-2 দিনের তো নয় এই ওয়াদা। কিছুদিন যাক, আমরা দুজন দুজনের সাথে আরো সহজ হই, তারপর তো আর আর 5টা স্বামী স্ত্রীর মতোই আমরা থাকবো। কিন্তু আজ যদি তোর কথায় আমি সায় দিই, সেটা মনের বাইরে গিয়ে তোকে ছোঁয়া হবে ইউষা। একরকম সম্পর্ক টেকানোর স্পর্শ। এটা আরো তোকে অসম্মান করা হবে। আমি তা চাই না। আমি তোকে প্রথম স্পর্শ ভালোবেসে করব। সম্পর্ক বাচ্চা দিয়ে কেন টিকাতে যাবে? আমাদের সম্পর্ক টিকবে ভালোবাসা দিয়ে। আজ তুই আমাকে যেমন ভালোবাসিস, একদিন আমি এর চেয়েও বেশি ভালোবাসবো তোকে। শুধু তুই একটু মানিয়ে নে, একটু বিশ্বাস রাখ। আমি সর্বোচ্চ চেষ্টা করছি তোকে ভালোবাসবো তাই। আর আমি যে আমার চেষ্টায় সফল হব, এতটুকু কনফিডেন্স আমার নিজের প্রতি আছে, বুঝলি? শেষ কথায় নাকটা টেনে দিল অয়ন। কত স্বাভাবিক ও! দেখে মনেই হলো না একটু আগে বাইরে স্ত্রী কি অদ্ভুত হাবভাবের সম্মুখীন হয়ে এলো। ঈশা সব কথা ভদ্র মেয়ের মতো শুনলো। অয়ন শ্বাস টানলো, ছাড়লো আবার। ইতস্তত করলো কিছু একটা নিয়ে। তার সাবলীল চেহারায় স্পষ্ট ফুটে উঠলো সেই ছাপ। ঈশার বিমূঢ় নজরে মাঝেই হুট করে ঠোঁট নামিয়ে একটা চুমু খেলো ওর কপালে, বলল, আজকের জন্য এটুকুই, ঘুমা এখন। চমকে গেল ওষা। এক চুট দোলে কপ কাঁপলো ওর শরীর। বিস্মিত মনে চেয়ে থাকতে দেখে অয়ন চোখ রাঙিয়ে বলল, ঘুমা। চট করে মেয়েটা চোখ বুজে নিল। 5-10 মিনিটের পর অয়ন টের পেল ঈশা সত্যি ঘুমিয়ে গেছে। স্বস্তির শ্বাস নিতে নিতে নিজের মাথাটা পেছনে হেলে দিল। কিছুক্ষণ ওভাবেই কাটালো ওদের। তারপর আস্তে করে মেয়েটাকে বালিশে শুইয়ে দিয়ে বিছানা থেকে নেমে গেল অয়ন। এখন ওর ফ্রেশ হওয়া বাকি। গাইনি ডাক্তারের চেম্বারে তুষি সিরিয়াল ছিল 6। একবার দেখিয়েছে, আল্ট্রাসাউন্ড করিয়ে হাতে রিপোর্ট পেল মাত্র। এখন দেখাতে হবে আবারও। চশমা পরা অভিজ্ঞ নারী ডাক পড়তে ফাইল হাতে উঠে গেল তুষি। চেয়ারে বসতেও পারেনি, স্বার্থ দরজা ঠেলে বলল, অ্যাম আই অ্যালাউড? ভদ্রমহিলা শুধালেন, আপনি ওনার হাজবেন্ড? হোম, জি আসুন। স্বার্থ এসে পাশের চেয়ার টেনে বসলো। ওর গায়ে ইউনিফর্ম। তুষিকে বাসায় পৌঁছে দিয়ে আবার থানায় যাবে। ভদ্রমহিলা একপল চশমার ভেতর থেকে ওর বুকের উপর লাগানো নামের অংশটুকু পড়লেন। হেসে বললেন, ও আইসি, মিস্টার স্বার্থ আবরার। আপনাকে তো একটা ধন্যবাদ জানানো বাকি। স্বার্থ ভুরু বাঁকালো, কিসের? লাস্ট কথা কেস দেখলাম তো, ইটস মাই ডিউটি। ফাইল চাইতে তুষির দিকে হাত বাড়ালেন তিনি। মেয়েটা সউদ্যোগে এগিয়ে দেয়। ভদ্রমহিলা উল্টে পাল্টে দেখে বললেন, বললাম না 9 সপ্তাহ চলছে, হার্টবিট ভালো, তবে আপনার হিমোগ্লোবিন কম। ওষুধ যা যা দেবো সব নিয়ম করে খাবেন। লং জার্নি করা যাবে না, উপর হয়ে শোবেন না। কাঁচা পেঁপে এড়িয়ে যাবেন। এখন থেকে কোনো অ্যান্টিবায়োটিক নেওয়া বন্ধ। বেশি বেশি ডিম, দুধ, ফল খাবেন। মিষ্টি কম খাবেন। সুগার বেড়ে যায় এ সময়। তুষি বাধ্যের ন্যায় ঘাড় কাত করলো। স্বার্থ ফট করে জিজ্ঞেস করলো, ইন্টিমেসিতে কোনো ঝামেলা আছে? ভদ্রমহিলা একটু ভ্যাবাচাকা খেলেন। তুষিও লজ্জায় হা করে চাইলো ওর দিকে। স্বার্থের মাঝে প্রভাব পড়লো না, উল্টে ফের বলল, ক্যান ইউ? ভদ্রমহিলা ধাত সামলে বললেন, জি পারবেন। ওনার তেমন কোনো কমপ্লিকেশন নেই, বরং রিপোর্ট খুব ফ্রেশ। স্বার্থ হাঁপ ছাড়লো, যেন বাঁচলো বড়।
তুষির দিকে তাকাতেই দেখলো মেয়েটা তাজ্জব চোখে চেয়ে ওর নির্লিপ্ত চিত্রে বলল, কি দরকারি প্রশ্ন করবা? না, দরকারি প্রশ্ন করব না। ভদ্রমহিলা হাসলেন, কোনো সমস্যা নেই, ইটস নর্মাল। আপনি তাহলে আসুন, নিয়মিত চেক আপে থাকবেন, নিজের খেয়াল রাখবেন। স্বার্থ উঠে দাঁড়িয়ে বলল, ওর রাখতে হবে না, আমিই যথেষ্ট। আপনি প্রেসক্রিপশন আমাকে দিন। ভদ্রমহিলা ফের হাসলেন, তুষিকে বললেন, আপনি লাকি কিন্তু হু, বেশ ভালো আপনার হাজবেন্ড। তুষিও এ পর্যায়ে মাথা নুইয়ে হাসলো, বুক ফুলিয়ে শ্বাস নিতে নিতে স্বার্থকে দেখে ভাবলো, সে আর বলতে। তুষি ছাদের দোলনায় বসে পা দোলাচ্ছিল। মা হওয়ার খবর পেয়ে বাড়িতে ওর খুব কদর বেড়ে গেছে। এখন কাজের মধ্যে দুই, খাই আর শুই। ও দাদি ও আর সকাল সকাল ঘুম থেকে তুলতে আসে না। তুষির হাতে তেঁতুলের আচারের কাচের বয়ম ছিল, রোদে শুকোতে দিয়েছিল তনিমা। ও এসে ঢাকনা খুলে আঙ্গুল ডুবিয়ে দিয়েছে। আজকাল টক দেখলে এত লোভ হয়। কিছু সময় পর নিচে থেকে হাসনা হাঁক ছুড়লেন, কর্কশ গলায় ডাকলেন, এ সেরি, সন্ধ্যা হইতেছে, নামোস না কে? তুষি চেঁচিয়ে জানালো, নামি দাদি। 2 ঘন্টা বইয়া হুনতাসি, নামি নামি, নাম সেরি, পিসা লইয়া আসমু। ও হো, তুমি তো অহন পোয়াতি, তোরে পিডান যাইব না। তুই নাম তুষি, সন্ধ্যাকালে ছাদে থাকুন বালা না, জিন আইসা সুমা দি। হাসনার বক বক মাঝ রাস্তায় থামলো। কি দেখে যেন কথা আটকে নিল। তুষি একবার পিছু চেয়ে ভাবলো, দাদি হয়তো নিজেই আসছে এখানে। আসুক না, একটু কথা শোনালেও তুষি ছাদে আরো সময় বসবে। এত নরম নরম বাতাস, বৈশাখ মাসেও আবহাওয়া এত ঠান্ডা থাকে। আহা, কি যে ভালো লাগছে। সে সময় মাথার পেছন দিকে 2 আঙ্গুল দিয়ে টুকা মারলো কেউ একজন। চমকে ফিরল মেয়েটা। ইউনিফর্ম পরা স্বার্থ ভুরু উঁচিয়ে বলল, এখানে কি? তুষি উচ্ছ্বাসিত হয়ে বলল, আপনি এত আগে চলে এলেন? ভালোই হয়েছে, চলুন ঘরে যাই। ঘরে গিয়ে কি করবে? কিছু কি ভাবছো? কি ভাববো? কাল ডাক্তার কি বলেছে শুনেছো কি? এটা সেফ জোন। আপনার মাথায় খালি ওসব ঘুরতে থাকে, তাই না? আমি মোটেও সেজন্য ঘরে যেতে চাইনি। আমি তো গল্প করব ভাবছি। স্বার্থ হাত পাতলো। তুষি লাফিয়ে লাফিয়ে ধরলো ওর হাতটা। স্বার্থ সামনে পা বাড়িয়ে বলল, মা হচ্ছ ভালো, কিন্তু পড়াশোনার কথা ভুলে গেলে চলবে না। তোমার ক্লাস 4 এর ফাইনাল আসছে খুব সুন। পড়তে হবে তুষি। নাস্তা খেয়ে সোজা পড়ার টেবিলে। তুষে থেমে দাঁড়ালো অমনি, ঠোঁট গোছ করে বলল, আমার এখন পড়তে ইচ্ছে করছে না, শুনছি না ওসব। এখন পরে কি করব? এর চেয়ে দুজন চা খেতে খেতে গল্প করি, চলুন। শেষটুকু বলতে বলতে দুহাতে স্বার্থর গলা পেঁচিয়ে ধরল তুষি। ওর সঙ্গে সঙ্গে হাত দুটো নামিয়ে দিয়ে বলল, এত সহজে আমাকে পটানো যায় না। ইউসাকে না কেঁদে কেঁদে বলেছিলে পড়ার খুব শখ, শখ পলালো কেন? তুষি মাথা নুইয়ে ঠোঁট উল্টে বলল, আসলে আমার লজ্জা লাগছে। লজ্জা কিসের? 2 দিন পর মেয়ের মা হব, মেয়ের সাথে একই সঙ্গে স্কুলে যাব বলুন। ইস, কি বাজে লাগবে। সার্থক তাজ্জব হয়ে বলল, এসব ঢুকছে মাথায়? নিজে নিজে ঢুকিয়েছো না কেউ ঢুকিয়েছে? কে ঢুকাবে? আমিই ভেবে দেখলাম। আর ভাবার দরকার নেই। তোমার এরকম চিন্তা ভাবনার জন্যই তোমাকে নর্মাল কোনো স্কুলে আমি দিইনি। যেখানে ভর্তি করিয়েছি সেখানে কত বয়সের লোক পড়ে দেখোনি? তারপরেও এসব কথা আসবে কেন? তুষির মুখটা নুইয়ে গেল, মিনমিন করে বলল, কিন্তু আপনি হাসবেন না। হাসবো কেন? তুষি অসহায় মুখে বলল, আপনার বাচ্চাও পরীক্ষা দিচ্ছে, আমিও দিচ্ছি, হাসবেন না আপনি? স্বার্থ দীপ্ত চোখটা নিভে গেল অমনি। খারাপ লাগলো এ যাত্রায়। একটু এগিয়ে 2 হাতে মেয়েটাকে নিয়ে এলো বুকে। প্রশ্রয়ের সুরে বলল, বোকা, তুমি কি ইচ্ছে করে পিছিয়ে আছো? ভাগ্য পিছিয়ে দিয়েছে, কিন্তু এই পিছিয়ে থাকা বেশি দিনের হবে না। তুমি একদিন অনেক এগিয়ে যাবে তুষি। সেদিন পেছনে ফিরে তুমি যতবার তাকাবে আমি ততবার তোমাকে আরো এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেব। তুষি ওই বুকটায় মিশে রয়, পান ভরে শুষে নেয় স্বামীর শরীরে উষ্ণতা। বলে, আমি একা কখনোই এগোবো না, তাও আপনাকে পেছনে রেখে। আমি সবসময় আপনার হাত ধরে ধরে হাঁটবো। জীবনের প্রত্যেক বাঁকে আমি আপনার সঙ্গে সঙ্গে থাকবো। স্বার্থর হৃদয় জুড়িয়ে গেল। এমন পানে লাগার মতো কথা ওকে কেউ কখনো বলেনি। প্রশান্তির নিঃশ্বাসটা লুকিয়ে দুষ্টুমি করে বলল, আচ্ছা, তাহলে তো পড়তে হবে। কারণ স্বার্থের শিক্ষিত বউ চাই। সে ক্লাস 4 এর মেয়েদের সাথে হাঁটে না। তুষি কপাল কুঁচকে চাইলো। মৃদু রেগে বলল, হাঁটে না কিন্তু বাকি সব করে। স্বার্থ চোখ রাঙিয়ে বলল, এই, কি ভয় পাই না তাই? ও মাথাটা একটু এগোতেই তুষির সাথে সাথে নিজের ঘাড় পিছিয়ে নিয়ে বলল, না না না, পাই। হেসে ফেললো স্বার্থ, ভুরু দিয়ে ইশারা করলো নিচে নামার জন্য। এগোতেই তুষি যেই মার্বেল সিঁড়িতে পা রাখতে যাবে ঝট করে কোলে তুললো ওকে। মেয়েটা অবাক হলেও চমকায়নি।
হাসলো বরং। স্বার্থ সেই আলোর মতো হাসি দেখে মুগ্ধ চোখে বলল, তোমার চেহারায় কেমন অন্যরকম মায়া এসেছে, শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে তুষি। তুষি লজ্জা পেলেও মিহিস্বরে বলল, আগে বুঝি করতো না? আগে তো আমার স্ত্রী ছিলে, এখন আমার সন্তানের মা হবে। দুটো সৌন্দর্য আলাদা, তাকিয়ে থাকাও আলাদা। হাসনা ছিলেন সিঁড়ির গোড়ায়, তখন স্বার্থকে দেখে কথা থামিয়েছিলেন। অপেক্ষা করছিলেন ওদের নেমে আসার জন্য। পায়ের শব্দে চোখটা তুললেই ভরকে গেলেন কিছু। দুজনকে দেখে অবাক হয়ে বললেন, ও মায়া মায়া গো, কালে কালে কত কি দেখমু। গেলি লাফাইতে লাফাইতে আইলি স্বামীর কোলে, ঘোড়া দেখা খোড়া হইছো তুমি। টুসি বলল, আমি আমি কি নিজে উঠেছি? উনিই তো তুললেন। হয় এমনিই সব বাঘে হরিণের যত্ন লয়, বুঝি বুঝি সব বুঝি। স্বার্থ পাশ কাটতে কাটতে বলল, দাদি খুব বেশি হিংসে হলে বলুন, ওকে নামিয়ে আপনাকে নিচ্ছি। হাসনা জিভ কাটলেন, লজ্জায় থতমত খেয়ে, আমারে নেওন লাগতো না, এমনে কইছি বলেই নেমে গেলেন ততস্থ। তুষি দাদির মুখটা দেখে খিলখিল করে হেসে উঠল। স্বার্থ ওকে বিছানায় এনে বসালো। হঠাৎ বলল, আচ্ছা, তখন তুমি বললে মেয়ের কথা, মেয়ে হবে আমাদের, ডাক্তার বলেছেন কিছু? না তো, এত তাড়াতাড়ি তো বোঝা যাবে না। আর আমি জিজ্ঞেসও করব না, কারণ আমি জানি আমার মেয়েই হবে, মন বলছে, বুঝলেন। স্বার্থ পাশে বসে কামিজের উপর থেকে তুষির পেটে হাত রাখলো, ভুরু কুচকে কি যেন ভেবে বলল, কিন্তু আমার মনে হচ্ছে ছেলে হবে, আর আমার মতো হবে না, মেয়েই হবে। আচ্ছা যাই হোক, হবে আমাদেরই তো। তুষির যত্ন নিয়ে নিজের পেটে হাত বোলালো, ওর মুখটা চকচক করে মাতৃত্ব অনুভব করার শান্তিতে। হাসি হাসি চেহারায় বলে, আমি আমাদের মেয়ের একটা সুন্দর নাম রাখবো, সারাদিন ওকে সাজাবো, সুন্দর করে শাড়ি পরাবো, একটা পুতুল বানিয়ে রাখবো, দেখবেন। পাটায় আজ বৃষ্টি হচ্ছে, সকাল থেকে ভালোই রোদ ছিল, তবে বৃষ্টি বেড়েছে দুপুরের পর। সেজন্য ঘরে আটকা পড়েছে অয়নরা। বড় বিশাল থাই গ্লাসের বার দিয়ে ও আরেকবার বাইরেটা দেখলো। না, প্রচুর বৃষ্টি হচ্ছে, বের হওয়া যাবে না। অয়ন পর্দা টেনে দিল, যাতে বাজ পড়লেও আলো রুমে না আসে। ইউষা আবার সিনেমার নায়িকাদের মতো বজ্রপাতে ভীষণ ভয় পায়। ভাবতে গিয়ে নিজেই হেসে ফেলল অয়ন। পরপর দীর্ঘশ্বাস ফেলল। ইউষা সকাল থেকে কথাবার্তা বলছে না, চোখে চোখ রাখছে না, আবদারও করছে না খাবার দাবার নিয়ে। ঘুম থেকে দেরিতে উঠায় ওরা এখনো লাঞ্চ করতে নামেনি, তার আগেই বৃষ্টি শুরু হয়েছে। হোটেলে লাঞ্চের সুবিধা আছে, আজ সেখানেই খেতে হবে তাহলে। ইউষা গোসলে গিয়েছে। মেয়েটা কি কালকের ব্যাপার নিয়ে লজ্জা পাচ্ছে ওকে, বা অস্বস্তি হচ্ছে ওর? ওসব কেন হবে, বাচ্চা তো নিজের বরের কাছেই চেয়েছিল। বিয়ে যখন হয়েছে বাচ্চা আসাও স্বাভাবিক। কিন্তু অয়ন কবে পারবে সহজ হতে? এত চেষ্টা করছে, এতবার মন্ত্রের ন্যায় স্বামী স্ত্রী শব্দ জপছে মুখে, কিন্তু কোথাও গিয়ে ঈর্ষাকে ধরতে ওর জড়তা হয়। পাছে মেয়েটা ভাবে তুষিকে ভুলতে ছুটছে। অয়ন ফোঁস করে শ্বাস টেনে পিছু ফিরল, চমকে গেল অমনি। আনত হয়ে দাঁড়িয়ে আছে ইউষা। অয়ন ওয়াশরুমের খোলা দরজাটা দেখলো এক পল, অবাক হয়ে বলল, কখন এলি তুই? ইউষা জবাব না দিয়ে ঠোঁট টিপে নিচের দিকে চাইলো, হাতের আঙ্গুল কষলে কষলে দোমানা করলো দু এক পল। অয়ন বলল, কিছু বলবে ইউষা? ওর তুমিটাকে চোখ তুলে চাইলো মেয়েটা, শুষ্ক দৃষ্টিতে গলা ধরে এলো ওর। ছোট করে খুব আস্তে বলল, সরি। কেন? কালকের জন্য। আমার মাথা ঠিক ছিল না, বুঝতে পারিনি কি থেকে কি করে ফেললাম। তোমাকে বিব্রত করলাম অনেক, তাই না? সরি। অয়ন মুচকি হেসে বলল, শাড়ি পরবি? প্রসঙ্গ পাল্টে যাওয়া একটু ভরকে গেল মেয়েটা। নিশ্চিত হতে শুধালো, শাড়ি পর। এখানে তুমি যে বললে। অয়ন বারান্দা ছুঁয়ে যাওয়া মুষলধারার বৃষ্টিতে চেয়ে বলল, বৃষ্টি দেখ, ইচ্ছে করলো। পড়বি? পড়লে তোমার ভালো লাগবে। ঘাড় নাড়ল অয়ন। সঙ্গে সঙ্গে চপল পায়ে লাগেজের কাছে ছুটে গেল ইউষা। ও দুটো শাড়ি এনেছিল সমুদ্রের পাড়ে ঘুরবে, ছবি তুলবে বলে। দুটোই বের করে বলল, কোনটা পরবো অয়ন? অয়ন একটু চমকে তাকিয়ে হেসে ফেললো। এগিয়ে এসে কালো শাড়িটা বেছে হাতে দিয়ে বলল, একা পড়তে পারবি? হ্যাঁ পারবো তো। তোমার ইউষা সব পারে, জুতা থেকে চণ্ডীপাঠ সব কাজ পারি, বুঝেছো? খালি হুকুম করবে, দেখবে সব হাজির। পাখির মতো বকবক করতে করতে শাড়ি ব্লাউজ সহ ফের ওয়াশরুমে দৌড়ায় সে। তবে আয়নও স্তব্ধের ন্যায় চেয়ে রয় সে পথে। কি বলে গেল মেয়েটা? তোমার ইউষা? হ্যাঁ ওরই তো। বউ যখন ওর, ইউষা পুরোটাই তো ওর তাহলে। খট করে দরজা খোলার শব্দে অয়নের টনক নড়ল, দাঁড়ালো নড়েচড়ে। ইউষার কালো শাড়িটা প্লেন, কোনো কাজ নেই, প্রিন্ট নেই। সাথে একটা 3/4 স্লিভের কালো ব্লাউজ পরেছে। চুলটা খোলা, তবে এলোমেলো একটু। বেরিয়ে এলো শতফুস্তিতে।
খুব চঞ্চল সুরে শুধালো, কেমন লাগছে? অয়ন তাকানোর আগে দম নিল। মন থেকে চাইলো ও যেন আজ ইউষাকে বউয়ের চোখে দেখতে পারে, যেন একজন স্বামীর মতোই কমপ্লিমেন্ট দিতে পারে। তারপর ঘুরে চাইলো ছেলেটা। ইউষাকে সত্যিই চোখ জুড়িয়ে দেওয়ার মতো লাগছে। জর্জেটের ফিনফিনে কাপড় থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে লতানো কোমরের দুপাশের বাঁক। মেদহীন পেটের সাথে লেগে আছে শাড়িটা। গায়ে ওর গয়না নেই, সাজ নেই মুখে। এতই গোসল করেছিল, এই তো গোসল করেছিল। চুল আধ ভেজা এখনো, আঁচড়ায়নি। প্রকৃত সুন্দর বুঝি একেই বলে। কি আশ্চর্য, এত সুন্দর মেয়েটা ওর চোখের সামনে ঘুরলো এতদিন, ও তাহলে খেয়াল করলো না কেন? এতটা অন্ধ কবে হয়ে গিয়েছিল? ইউষার আপদ মস্তক চেয়ে চেয়ে দেখলো অয়ন। মেয়েটা ফের শুধালো অধৈর্য হয়ে, কেমন লাগছে? আদর আদর। ইউষার মুখটা লাল হলো। মাথা নোয়াতে থাই গ্লাস টেনে দেওয়ার শব্দটা প্রকট হয়ে ভেসে এলো কানে। সঙ্গে সঙ্গে বৃষ্টির ছাট হুলুস থুলুস করে কামরায় ঢুকলো। ভিজে গেল চকচকে মেঝে। ইউষা বিভ্রম নিয়ে বলল, ভিজবে অয়ন? অয়ন ফের হেসে ফেলল। ইউষা মিইয়ে গিয়ে বলল, না মানে অভ্যেস করছি। শুনতে বাজে লাগছে? না, এসো। অয়ন হাত বাড়িয়ে দেয়। সাহাস্যে এগোয় ইউষা। মসৃণ পায়ের তালু বারান্দার ফ্লোরে ছুতে পুরো শরীর ভিজে গেল দুজনের। চুল থেকে কাপড় সব লেগে গেল গায়ে। ইউষার চোখ খিচে বুঝে নিল, এত বেগ নিয়ে তেজরা ভাবে বৃষ্টি ধেয়ে আসছে, তাকানো দুষ্কর। অয়নের পরনে অফ হোয়াইট ট্রাউজার আর সাদা পোলো টি শার্ট। তালু থেকে চুল চুইয়ে এসে কপালের উপর পড়ছে। হাত দিয়ে ঠেলে পূর্ণ দৃষ্টিতে ইউষার দিকে তাকালো। আছে চাউনিতে সংকোচ আসতে দিল না। দিল না কোনো জড়তা কিংবা অস্বস্তির জায়গা। ভেজা শাড়িতে ইউষার পেট চেয়ে আছে আকর্ষণীয় মেয়েলি গতর ধার ছোঁয়ার মধ্যে। ধনুকের মতো বাঁকানো শরীরের সব থেকে নিবেশিত অংশ বুকের খাঁজটায় নজর পড়তে অয়ন চোখ সরাতে চাইল। পরপর মনে হলো সরালে হবে না, ইউষাকে ওর দেখতে হবে। যতভাবে যেভাবে ইচ্ছে হয় দেখার সাহস করতে হবে। ইউষা তক্ষুনি বলল, বাবা, এত মুষল ধারায় বিদেশেও বৃষ্টি হয়? তাকানোই তো যায় না। বলতে বলতে ঘাড় ফেরাতে থমকালো একচোট। সহজ মুখটা নুইয়ে পড়ল লাল। কি দেখছো অয়ন? অয়ন উত্তর দিল না, চেয়ে রইল অমন। ইউষার শরীরটা কেমন বিবশ হতে শুরু করলো। ছটফটিয়ে পাশ কাটিয়ে ফিরতে নিলেই হাত টেনে ধরলো অয়ন। ডাকলো ধীর স্বরে, ইউষা। হু? এক হ্যাচকা টানে পাশ থেকে মেয়েটাকে নিজের সামনে এনে দাঁড় করালো অয়ন, ঠিক মুখোমুখি। মুহূর্তে কোমর জড়িয়ে ধরলো এক হাতে। ইউষার শরীরে বিদ্যুৎ খেলে গেল, চিবুক মিশে গেল গলায়। অয়ন বলল, আমার দিকে তাকা। বর্ষার তাণ্ডব ছাপিয়ে নিভু নিভু নয়ন জোড়া তুলল। অয়ন ঢোক গিলে চোখাচোখি হতে কাজল দেওয়ার পরের দিনের মেয়েদের চোখ হয়তো আরো বেশি সুন্দর লাগে। এই যে ইউষার ভাষা ভাষা আঁখি দুটো যেন কবিতার মতো। এই চোখে চেয়ে শুধু জীবনের মৌবন নয়, শত জনম এমনি কাটিয়ে দেওয়া যাবে। অয়ন বলল, এবার আমাকে জড়িয়ে ধর, ঠিক কালকের মতো। শক্ত করে ধরবি। ইউষা হতবাক হয়ে বলল, হ্যাঁ? হঠাৎ কেন? তুই কাল জড়িয়ে ধরায় আমার হার্টবিট খুব জোরে বিট করেছিল। আজকেও করে নাকি দেখবো, ধর। ইউষার চোখে বিস্ময়ের ভেলকি। বুঝলো না কি করবে। অধৈর্য হয়ে নিজেই ওর হাত দুটো নিজের শরীরের দুপাশে পেঁচিয়ে দিল অয়ন। তুরন্ত ইউষার বুক এসে লাগলো তার বুকে। ঘনিষ্ঠতা বেড়ে যেতে অয়ন হাত বাড়িয়ে জড়িয়ে ধরলো ওকে। ইউষা কাঁপতে কাঁপতে মিশে গিয়ে শুধালো, ক ক করছো? কথা বলিস না? আই হ্যাভ ডু ফিল ইট। ইউষা সত্যি চুপ করে গেল। এখনো বৃষ্টি পড়ছে, তার মাঝে অয়নের সাথে মিশে মিলে একাকার হয়ে যাচ্ছে মেয়েটা। খুব দূরে বাজ পড়লো তখনই। ইউষা ভয়ে এতক্ষণে শিথিল হাত দুটো দিয়ে খামছে ধরলো ওর পিঠ। মুখ আলগোছে লুকিয়ে নিল বুকের ভেতর। অয়ন সঙ্গে সঙ্গে শ্বাস নিয়ে বলল, করেছে। মাই হার্ট বিটেড সো ফাস্ট। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। ডেনমার্কের লম্বা সফরের জন্য আইরিন, নাসির আর রুকসানা পুরোদমে তৈরি হয়ে ব্যাগপত্র সমেত এসে নামলেন এখানে। ঘড়িতে মধ্য দুপুর সে সময়। ফ্লাইটের আর কিছু সময় বাকি। সকল যাত্রীরা যে কমন লাউঞ্জ আর ফুড কোর্ট ব্যবহার করেন, মা বাবার সাথে সেখানে এসে বসলো আইরিন। রোকসানা খেয়ে বের হননি, খাবেন কিছু। আর অন্যদিকে আইরিনের খিদে টিদে কোথাও একটা পালিয়ে গিয়েছে। গলা দিয়ে দানা পানি নামতে চাইছে না। বুক মুচড়ে মুচড়ে কান্না আসছে বারবার। মায়ের জন্য পারছেও না কাঁদতে। মাম্মা বিরক্ত হন, ধমকান, বোঝান, নিজেকেও কষ্ট পান। আইরিনের জীবনে মায়ের দাম অনেক। ও মাম্মাকে কষ্ট দিতে চায় না। রোকসানা যেতে যেতে শুধালেন, কি খাবে কিউটি?
মেয়েটা বিরস মুখে হাসলো, কিছু না। রুকসানা উঠে গেলেন নাসিরকে নিয়ে। ভদ্রলোক 2 মিনিট বাদে ফেরত এলেন ম্যাঙ্গো শেক হাতে। আইরিনের দিকে বাড়াতে ও বলল, আমি তো বললাম কিছু খাবো না। তোমার মাম্মা বকবেন, ধরো। নীরস শ্বাস ফেলে হাতে নিল আইরিন। ওয়ান টাইম গ্লাসে শেকের মাঝে ডুবানো লম্বা পাইপটা ওর দিকে চেয়ে আছে। আইরিনের ইচ্ছে হলো না চুমুক দিতে, বরং বুক ঠেলে আসা কান্নায় চোখ ভিজে উঠল। যেদিন স্বার্থের জন্য মেয়ে খোঁজা হচ্ছিল ও প্রথম কেঁদেছে সেদিন। যেদিন মেয়ে ঠিক করা হলো সেদিনও কেঁদেছে। যেদিন স্বার্থ বিয়ে করতে গেল সেদিন আইরিন ঘর আটকে পাগলের মতো বিলাপ করেছে ফাঁকা বাড়িতে। কিন্তু যখন আসলো তুষির বদলে বস্তির তুষি এলো বউ হয়ে, একটু আশার আলো দেখেছিল মেয়েটা। ভেবেই রেখেছিল এমন মেয়েকে স্বার্থ কোনো দিন মানবে না। মেয়েটাকে তাড়ানোর পথ সহজ হবে ভাবলেও এই পথ হলো আরো দুর্গম, দুর্বিষহ। তুষির প্রতি স্বার্থর সহানুভূতিটা প্রকট হয়ে পাল্টে গেল অনুভূতিতে। সেই নকল স্বামী স্ত্রী থেকে সম্পর্কটা গড়িয়েছে বহুদূর। ওরা আজ বাবা মা হবে। ভালোবাসার মানুষটা অন্য মেয়ের অত কাছাকাছি গিয়েছে ভাবতেই ফুপিয়ে ওঠে আইরিন। এক চোখ থেকে একটা জলের লাইন গড়িয়ে এসে একগাল নামে। তক্ষুনি মুখের সামনে একটা সাদা রুমাল ধরলো কেউ একজন। ভুরু কুচকে ভেজা চোখে পাশ ফিরল মেয়েটা। হাসা হাসি মুখের পুরুষটিকে দেখে চমকে বলল, আপনি?" জামিলের পায়ের কাছে একটা বিশাল রাগেজ রাখা, মাথায় হ্যাট, গায়ে স্যুট, পুরো দস্তুর সাহেবিয়ান চেহারা, চিরচেনা চকচকে হাসি দিয়ে বলল, কেমন আছেন আয়োডিন? আপনার দেখে কান্নাকাটি এখনো শেষ হয়নি। আইরিন উদ্ভ্রান্তের ন্যায় আশেপাশে দেখলো একপাল, একই রকম বিস্ময় নিয়ে বলল, আপনি এখানে কি করে এলেন? জামিল সোজা হয়ে বসলো। প্লেনে বুঝে আপনি একা চড়তে পারেন, আমি পারি না? আমি কি সেটা বুঝিয়েছি নাকি? যাকগে, যাক। কোথায় যাচ্ছেন আপনি? আপনার সাথে কি? রিল্যাক্স, মজা করলাম। অস্ট্রেলিয়া যাচ্ছি আমার নিজের জায়গায়। তো এখানে কি কাজ? আপনার রুট তো অন্যদিকে। জামিল ভুরু কুচকে বলল, আপনি খ্যাচ খ্যাচ করছেন কেন? আমি কি ওইদিকে ছিলাম যে আপনাকে দেখে এখানে এসেছি? আপনি কাঁদছিলেন দেখে এখানে বসেছি এমন না, ওকে? এটা কমন লাউজ, সব রুটের যাত্রীরা এখানে থাকবে, স্বাভাবিক। আশ্চর্য। আরিন মুখ ঘুরিয়ে বসে রইল। জামিল একটু এগিয়ে চাপা কণ্ঠে বলল, স্বার্থ বাবা হচ্ছে, শুনেছেন? আইরিন চোখ বুজে দাঁত পিষে বলল, কাটা ঘায়ে নুন ছেটাতে এসেছেন? জামিল অবুঝের ভান করে বলল, ঘা কাটা কার? আপনার? ও হ্যাঁ, আপনি যে স্বার্থকে পছন্দ করতেন আর ও আপনাকে ছ্যাঁকা দিয়েছে, আমি তো এটা ভুলেই গিয়েছিলাম। আইরিন ফুঁসে বলল, দেখুন, মেজাজ খারাপ করবেন না। জামিল মুহূর্তেই তুলোর মতো নরম দৃষ্টিতে বলল, খুব কষ্ট হচ্ছে তাই না? ভেতরের তোলপাড় আইরিন কাউকে বলতে পারছিল না। এই একটা প্রশ্নে প্রশ্রয় পেতে ওর চোখ মুখের বহনি শান্ত হয়ে গেল, মাথা নুইয়ে বলল, হচ্ছে। জামিল দীর্ঘশ্বাস ফেলে বলল, স্বার্থকে আগে কোনোদিন বলেননি কেন? বিয়ের পর পেছনে ঘুরলে হবে? বউ রেখে আপনাকে পাত্তা দেবে ও? ও তেমন পুরুষ না। বলতে চাইলাম, কিন্তু মাম্মাকে ভয় হতো। মাম্মা যদি মেনে না নেয়, তাই চেপে রেখেছিলাম। কিন্তু যেদিন মাম্মা নিজেই সায় দিল সেদিন বুঝলাম মামামের কথা না ভেবে আমার আগেই এগিয়ে যাওয়া উচিত ছিল। অবশ্য তাতে লাভ হতো না। স্বার্থ ভাইয়া আমাকে সেভাবে পছন্দই করেন না কখনো। আইরিনের দুঃখর কথা বলছিল নিচের দিকে উদাস চোখে চেয়ে, অথচ যাকে বলছিল সেই ছেলেটা আলগোছে ওর হাত থেকে ম্যাঙ্গো শেকের বোতলটা নিয়ে চুমুক দিল পাইপে। মাথা নেড়ে বলল, সো স্যাড। আইরিন খেয়াল করতে নাক ফুলিয়ে তাকায়। জামিল সঙ্গে সঙ্গে ফিরিয়ে দিয়ে বলল, মাত্র এক সিপ নিয়েছি। আইরিন কিরমির করে উঠল, আপনি একটা ফালতু লোক। আই এগ্রি। না হলে কি এখানে এসে বসি? আইরিন ঝগড়ার মন নেই। পোড়া শ্বাস ফেললো। হঠাৎ করে বলল, আচ্ছা, আপনি একটা কথা বলবেন আমাকে? কি কথা? আমি দেখতে সুন্দর নই? জামিল চোখ পিটপিট করে খুব ভালো করে আইরিনের দিকে চাইলো, যেন যাচাই করছে ও সুন্দর কিনা। মুখটা ফ্যাকাশে ফর্সা, গালের ত্বক চকচকে গ্লাসের মতো, চোখ, ঠোঁট, নাক ভালোই তো। বললো, ও হ্যাঁ, ঠিকঠাক। তাহলে স্বার্থ ভাই আমাকে কেন পছন্দ করলেন না? প্রশ্নটা করতে গিয়ে আইরিনের স্বর বুঝে আসে। চোখ টলমল করলো ফের। জামিলের সহজ চেহারা অন্ধকার হয়ে গেল এবার। ফোঁস করে শ্বাস ফেললো সে। একটু চুপ থেকে বলল, আপনি একটা গান জানেন, শুনেছেন? আইরিন নাক কুচকালো। এই সময় গানের কথা কে বলে? লোকটাকে জুৎসুই সান্ত্বনা দিতেও শেখেনি। জামিল তক্ষুনি প্লাস্টিকের বোতলে আঙ্গুলের টোকা দিয়ে তাল দিতে দিতে গুনগুন করলো, কার চোখে চোখ রেখেছো, কে কাকে চেয়ে দেখেছে, সে কথা কেউ তো জানে না।
কার মনে মন রেখেছে যে কে কাকে মন দিয়েছে সে কথা কেউ তো জানে না। মনই জানে যে কার নাম লেখা আছে, আমায় বললো না। আরিন বুঝতে পারলো কিন্তু বলল অনীহা নিয়ে, আমি বাংলা গান শুনি না। ভেরি ব্যাড। নিজের সংস্কৃতি ভুললে হবে না, এসব মনে রাখতে হবে। এখন বিদেশে সেটেল হতে যাচ্ছেন, কিন্তু মায়ের মতো পাঙ্কু হবেন না যেন। আরিন চোখ প্রকট করে বলল, কি কি বললেন আমার মাকে? মাম্মাম মাম্মাম, জামিল হাই হাই করে বলল। এই রে, মজা করছি মজা করছি। ওনাকে ডাকছেন কেন? থামুন না। রোকসানা ব্যস্ত ছিলেন, কোলাহলে শুনতে পাননি। আইরিন শান্ত হলে পরপর বলল, আচ্ছা, আপনি যে সেদিন বললেন আমরা এক, কিভাবে এক? আপনাকে কে ছ্যাঁকা দিল? জামিল সাথে সাথেই বলল, ইউষা। হ্যাঁ? বিস্মিত হলেও পরক্ষণে হেসে ফেলল আইরিন। ভালো হয়েছে। কোথায় অয়ন ভাই আর কোথায় আপনি? ডিস্কো ইঞ্জিনিয়ার। জামিল মুখটা থমথমে করে বলল, ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলবেন না। বললে কি করবেন? রোকসানা তক্ষুনি এসে দাঁড়ালেন। নাগেস্ট জুস আর পপকর্ন এনেছেন। ওকে দেখেই বললেন, আরে জামিল, তুমি এখানে? শিস্ততা দেখাতে বসে থাকা উঠে দাঁড়ালো জামিল। আন্টি কেমন আছেন? ও মাই গড, আপনাকে কি সুন্দর লাগছে! কি যে বলো, তোমার চোখেই বেশি মনে হয়। না আন্টি, আপনি আসলে বিউটি কুইন বর্ষা। যাকগে। হ্যালো আঙ্কেল। হাতটা বাড়াতে হ্যান্ডশেক করলেন নাসি। কথাবার্তা চলার মাঝে ফ্লাইটের অ্যানাউন্সমেন্ট শোনা গেল। জামিল লাগেজটা হাতে নিয়ে বলল, আসি তাহলে, আবার দেখা হবে। এসো বাবা, সময় পেলে ডেনমার্ক ঘুরে যেও। জি আন্টি। মিস আইডিন, আল্লাহ হাফেজ। আপনার সফর সুন্দর হোক। আইডিন একটা ভেঙচি কেটে মুখ ফিরিয়ে নিল। জামিল চলে গেল লাগেজ টেনে। রুকসানা নাসির বসে খেতে খেতে কথায় ব্যস্ত হলেন। আইরিনের হঠাৎ খেয়াল পড়লো জামিলের রুমাল ওর কোলের উপর পড়ে আছে। অমনি ওটা হাতে তুলে ছুটলো। রোকসানা শুধালেন, কোথায় যাচ্ছ? রুমালটা ফেলে গেছেন, দিয়ে আসি। পেছনে লাগাতার এই যে ডাক শুনে ফিরে চাইলো জামিল। হাঁপাতে হাঁপাতে এসে থামলো আইরিন। সাফেদ রুমাল এগিয়ে দিয়ে বলল, আপনার রুমালটা। জামিল একবার দেখে হেসে বলল, রেখে দিন, পরে যদি দেখা হয় তখন নেব। আমি রাখবো নাকি ফেলে দেব? আপনার সাথে আমার আর দেখা করার কোনো ইচ্ছা নেই, কিন্তু আমার আছে। আপনাকে দেখলে আমার খুব ভালো লাগে, একটা শান্তি শান্তি ফিল পায়। আর আরিন তাজ্জব হলো ভারী। চোখ ঝাপটে বলল, কিরকম? একটা কথা ভাবি, ভেবেই খুব আনন্দ লাগে। কি কথা? জামিল মিটিমিটি হাসলো, তারপর দম করে বলল, ভাবি যে এই দুনিয়ায় আমার চেয়েও বড় ছ্যাঁকাখোর আছে। আরিন স্তব্ধ, বিস্মিত। রেগে মেগে কিছু একটা বলার আগে জামিল বাচ্চাদের মতো ঝড়ের গতিতে ছুটে গেল। অমনি ব্যস্ত গতিতে চেঁচিয়ে বলল, রুমাল রেখে দিন আয়োডিন, যদি কখনো দেখা হয়ে যায় সত্যি কিন্তু চেয়ে নেব, দাবি ছাড়বো না। আরিন রাগে রুমালটা ওর গায়ে ছুঁড়ে মারলো, কিন্তু ওই হালকা কাপড় তো জামিলকে ছুঁতে পারলো না। সে তখন বহু দূর, এক হাত দূরত্বে উড়ে গিয়ে মেঝের উপর পড়লো। আরিন ফিরে আসতে নেয়, এক কদম এগোতে গিয়েও কি ভেবে থামে। ফিরে যায় পড়ে থাকা রুমালের দিকে, তারপর ঠোঁট টিপে এগিয়ে যায়। এক অপছন্দ মানুষের দিয়ে যাওয়া রুমালটাকে ব্যাগের চেনে খুলে ভেতরে ভরে রাখে। কখনো কি ওদের আদৌ দেখা হবে? পকেটের ভিতর মুঠোফোন বাজতে মোটর বাইকের ব্যস্ত রাস্তায় এক সাইডে নিয়ে থামলো সার্থ। স্ক্রিনে তুষির কল ধরতে মেয়েটা ভীষণ উদ্বেগ নিয়ে বলল, হ্যালো, আপনি কোথায়? এই তো জামিলকে পৌঁছে দিয়ে এলাম। কেন, কিছু লাগবে? তুষির স্বর মুহূর্তে বাচ্চার মতো শোনালো, লাগবে তো। আমার অনেক জাম মাখা খেতে ইচ্ছে করছে, ঝাল ঝাল। এসব আমি কোথায় পাবো? তা আমি জানি না। আব্বাসকে বলো বাজার থেকে এনে দেবে। মা বারণ করে দিয়েছে, বলেছে এই সময় ঝাল খেতে নেই। আপনি নিয়ে আসুন না। খেতে নেই তাহলে আমি কেন আনবো? কারণ আপনি আমাকে ভালোবাসেন। ব্ল্যাকমেল করছো? এই সময় ঝাল সত্যি খেতে নেই। আমি খাবো, আমার কিছু ভালো লাগছে না মুখে। আপনি নিয়ে আসুন, আপনি আনলে বাড়িতে আর কেউ কিছু বলবে না। জেদ করো না। তুষি চটে বলল, আচ্ছা, খেতে চাইছি সেটা জেদ হয়ে গেল? হ্যাঁ, এখন তো সবাই এসব বলবে। ঠিক আছে, খাবোই না। মুখের উপর লাইন কেটে দিল। স্বার্থ অবাক হলো একটু। তুষি এরকম রাগ দেখায় না, এভাবে ওর সাথে কথাও বলে না। মুড সুইং। হ্যাঁ, ডাক্তার বলেছিলেন এখন এরকম হবে। ওর আদুরে তুষিটা এখন তাহলে এভাবেই হুটহাট রেগে যাবে। স্বার্থ নিরস শ্বাস ফেলে ফোন পকেটে ভরতে ভরতে আশপাশে চাইলো, বিড়বিড় করলো মহা বিপন্ন মুখে, এখন আমি জাম কোথায় পাবো? সেই দুপুরটা স্বার্থ গোটা উত্তরা চষে বেড়ালো জাম খুঁজতে। শেষে পাওয়া গেল ফুটপাতে বসে থাকা এক ভ্যানের উপর। পেয়েছে যখন, হাত বোঝাই করে কিনে আনলো ছেলেটা। বাড়িতে ঢুকে দেখলো তুষি হাসনা বসার ঘরে মিন্টুর সাথে লুডু নিয়ে বসেছে। ও এসে পলি ভর্তি জাম টেবিলের উপর রাখলো। আপনার জাম।
তুষি এতক্ষণ মুখ ফুলিয়ে খেলছিল, জাম দেখে সব ফেলে এক লাফে উঠে দাঁড়ালো অমনি। সার্থক খেয়াল করলো এটুকুতেই মেয়েটার চোখ মুখ আলোর মতো জ্বলছে। এত ঘেমে নিয়ে খুঁজে আনার কষ্টটা এক লহমায় উবে গেল ওর। রেহনুমা বললেন, ওহো, আমি আব্বাসকে আনতে মানা করলাম দেখে সার্থকে ধরেছিলি? তুষি অবোধ স্বরে বলল, আমি আমি কই বললাম, আমি শুধু বলেছি আমার খেতে ইচ্ছে করছিল, কিন্তু মা বারণ করেছে, যখন কিছুতেই খাবো না। উনিই তো জোর করলেন, তাই না? বলুন না মাকে। রেহনুমা তাকাতেই স্বার্থ ছোট্ট করে শ্বাস ফেলে বলল, হ্যাঁ, আমি জোর করেছি। চোরটা নিষ্পাপ। কে কি করে আমি খুব ভালো করেই জানি। হাসনা তান বিলালেন, কথা সত্য। এই সেরি মেলা চালু, নাচ জামাইয়ের ভালা মানুষ পাইয়া বাঙাইতাছে। তুষি এখন আর কথা গায়ে বাঁকলো না। ওর সব মনোযোগ জামের দিকে। সব দাঁত দেখিয়ে শুধালো, মা, আমি তাহলে মা খাই? আমি ঝাল কম দিয়ে বানিয়ে দিচ্ছি। দে। না, আমি বানাবো, তুমি যাও। মিন্টু, তুমি আর দাদি খেলো, আমি পরে আসবো। ওকে। মিন্টু দুহাত ঘষতে ঘষতে গুটির দিকে চেয়ে বলল, দাদি আসেন, আপনাকে খেয়ে ফেলি। হাসনা বললেন, কে? আমার গায়ে কয়টা আট আড্ডি ছাড়া তো কিছুই নাই দাদা। ওরে, আমি গুটির কথা বলছি, বসেন বসেন। ওরা দুজন সোফায় মুখোমুখি খুব সিরিয়াস হয়ে বসলো। তুষি জামের পলি তুলতে গেলে স্বার্থ বলল, আমি নিচ্ছি। আরে অত ওজন নেই, আমি পারবো। স্বার্থ আর আটকায় না। বাইরে আজ প্রচন্ড গরম, থানায় যাবে না। জামিলের চলে যাওয়া নিয়ে অল্প স্বল্প মোট অপর। তুষি রান্নাঘরের দিকে যেতে নিয়েও থামলো। মনে পড়েছে এমন ভাবে বলল ও। একটা কথা স্বার্থ চাইলো কি? তুষি এদিক ওদিক দেখে ফিসফিস করলো, কানে কানে বলল, বলবো নিচু হন। সার্থক ভুরু কুচকে এক পাশে কাঁধ নিচু করলো, সঙ্গে সঙ্গে গালে ফটাসকে একটা চুমু দিয়ে দৌড়ালো তুষি। হই হই করে বলল, থ্যাংক ইউ। হেসে ফেললো সার্থ। রান্নাঘর থেকে ফোন কলের শব্দ আসছিল সে সময়। শোনা যাচ্ছিল ইউষার উচ্ছ্বাসিত কণ্ঠস্বর। ভিডিও কল দিয়েছে। সার্থক ঘরে যেতে যেতে ভাবছিল ওরা ভালো আছে, সব ঠিক হয়েছে ওদের। তুষি ভুলে অয়নকে তুষিকে ভুলে অয়ন ইউষাকে মেনে নিতে পেরেছে তো। টানা 25 দিনের সফর শেষ করে অয়ন ইউষা আজ বাংলাদেশে ফিরল। দুটো লাগেজের সাথে আরো একটা বড় লাগেজ ভর্তি বাড়তি আনতে হয়েছে। বাড়ির সবার জন্য কিছু না কিছু কিনেছে ওরা। ইউষা চৌকাঠ পেরোতে পেরোতেই মা, বড় মা, দিদুন, তুষি একবার একবার করে ডেকে ফেললো সকলকে। সবাই ওদের অপেক্ষাতেই ছিলেন। ইউষা সবার আগে গিয়ে মাকে জড়িয়ে ধরলো, ধরেই রাখলো কিছুক্ষণ। এই প্রথম ও বাড়ি ছেড়ে এতগুলো দিন একা কোথাও থেকেছে। সবার সাথে কথাবার্তার মধ্যে খেয়াল পড়লো তুষি নেই। সে তো জানতো ওরা ফিরবে। নেই কেন তাহলে? জিজ্ঞাসা করলো, তুষি নেই বাড়িতে?